So, welcome to webinar on shaving for Bangladeshi students. এই নামটা আসলে কিছু ডাউট কাজ করে কারণ যখন আমি প্রথম স্কলারশিপে পড়তে যাবেন, কারা করেন, তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এইটা একটা বেশ বড় নিউজ পেপার রিপোর্টে আসছিল। তো ওখানে আমি লেখা দেখছিলাম যে শেভনিং। এরপরে আমরা তো অবশ্যই বাংলাদেশিরা শেভনিং 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 বলেই অভ্যস্ত। তো যখন আমি ইন্টারভিউ দিতে যাই, আমার অ্যাপ্লিকেশনের সেকেন্ড অ্যাসেসমেন্টটা হচ্ছে ইন্টারভিউ। যখন ইন্টারভিউ দিতে যাই তখন ব্রিটিশ এম্বাসির যে রিপ্রেজেন্টেটিভরা আছেন তারা দেখি বলা শুরু করলেন যে চিভিনিং স্কলারশিপ। তা আমি ওখানেই মানে ইন্টারভিউ শুরুতেই আমি একটা ধাক্কা খেয়ে গেলাম যে আচ্ছা চিভিনিং স্কলারশিপ বলতে হবে। তা আমি এরপরে ইন্টারভিউর মধ্যে এক দুইবার হয়তো শেভিনিং বলে ফেলছি। এবং এই যে রিসেন্টলি আফগানিস্তানের যেই একটা ইনস্টেবিলিটি চলতেছে সেই প্রেক্ষিতে চিভলিং স্কলাররা আসলে কিভাবে আফগানিস্তান থেকে ইউকে যাবে সেটা নিয়ে বরিস জনসন একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেখানেও কিন্তু তিনি বলেছেন সো অবশ্যই আমরা তাদের প্রোনাউন্সিয়েশনটাই ফলো করব। এটার সঠিক উচ্চারণ হবে চিভেনিং। সো ওয়েবিনার অন চিভেনিং স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্টস। আমি কামরুল হাসান শাওন। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং এই দিস কামিং সেপ্টেম্বর আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আমার মাস্টার্স করব এবং আমার প্রোগ্রামের নাম হচ্ছে ম্যানেজমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস। সো সবাইকে আমি কিভাবে পেয়েছি বা পুরো অ্যাপ্লিকেশন কোন কোন হয় যে পার্টিসিপেন্টরা যদি বুঝতে পারেন তাহলে সুবিধা হবে। সো অ্যাজ আই সেড আমি সোশ্যাল সায়েন্স কমপ্লিট করেছি। আমরা সিজি5 এর যেই একটা মিথ আছে বাংলাদেশে সেটা দেখতে পাচ্ছেন যে আসলে হয়তো পাবলিকেশন নাই। আমি পেশাগত জীবনে একটি রেজিস্টার্ড ইউথ অর্গানাইজেশনের কো-ফাউন্ডার এবং একই সাথে হেড অফ ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট হিসেবে কাজ করতেছি। তো নতুন প্রজেক্ট ডিজাইন করা, প্রপোজাল সাবমিট করা এবং সেই প্রজেক্ট গুলোর কাজগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব তার রোডম্যাপ গুলো তৈরি করা এবং ইমপ্লিমেন্টেশনে কাজ করা। আমি আমার প্রোফাইলের একটা অন্যতম সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট হিসেবে বলবো যে আমি 2017 সালে আমি এবং আরো আমরা চারজনের আমরা মাইন্ডস অফ সোসাইটি নামক একটি কম্পিটিশন জিতি এবং আমাদের টিমের নাম ছিল #JU। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছিলাম। সো এটা ছিল একটি সোশ্যাল ইস্যু রিলেটেড কেস সলভিং কম্পিটিশন। তাতে আমাদেরকে ঢাকা ভার্সিটি, IBA এরকম বেশ কয়েকটি ইউনিভার্সিটিকে বিট করে এরপরে চ্যাম্পিয়ন হতে হয়েছে। সো এই এক্সপেরিয়েন্সটাও কিন্তু আসলে আমার চিভিং স্কলারশিপের অ্যাপ্লিকেশনে কাজে লেগেছে, সেটা পরে বুঝবেন। আমি একটু যারা মডারেশনের দায়িত্বে আছেন তাদেরকে বলবো যদি একটু অন্যান্য পার্টিসিপেন্টদের মাইকটা মিউট করতে পারেন হ্যাঁ হ্যাঁ, তাহলে সরি ভালো ফর দ্য হয়। ইন্টারাপশন। একটু আপনারা যারা জয়েন করেছেন আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, আর যারা অন্যান্য হোস্টরা আছে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো এটা একটু টেক কেয়ার করার জন্য। জি শাওন ভাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো দ্যাট ওয়াজ মাই প্রোফাইল এট আ গ্ল্যান্স। এবং আমি একটু শুরুতে ক্লিয়ার করে দেই যে আসলে আমি কি কি ডিসকাস করব। এই যে কোথাও অনলাইনে ক্লাস করা বা অনলাইনে প্রেজেন্টেশন দেয়া, এটা প্রায় দেখা যায় যে খুব ঝক্কির বিষয় হয়ে যায়, কারণ আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কথা বলি, এরপর যখন জিজ্ঞেস করি যে ঠিক আছে আপনারা কি কোশ্চেন আছেন করেন, তখন দেখা যায় যে আসলে কেউ বুঝে এই যে কি বলছি। সো আমি আগেই বলি যে আমি এগুলো নিয়ে কথা বলবো। আমি শুরুতে হচ্ছে একটা পুরো অ্যাপ্লিকেশন প্রসেসের একটা ওভারভিউ দিব এবং স্পেশাল ফোকাসটা দিব ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং রেফারেন্সে, কারণ চিভিনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশন এক্সপেরিয়েন্স কিভাবে কাউন্ট করব ভাইয়া, আর হচ্ছে ভাইয়া আমার রেফারেন্স কিভাবে লেখা উচিত ভাইয়া, এই কোশ্চেন গুলো বেশ কমন। তো এগুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এবার সবচেয়ে পোর্শন যে চিভিনিং স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য 4টা এসএ লিখতে হয়। এই এসএ গুলো আমি কিভাবে লিখতে পারি সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব।
এবং হচ্ছে যে ইভিনিং স্কলারশিপের একটা পার্ট হিসেবে আপনাকে ইউনিভার্সিটি গুলো চুজ করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটি কোন কোর্স গুলো পড়বেন। এরকম ৩টা ইউনিভার্সিটির কোর্স আপনি সিলেক্ট করে দিবেন। তো এটা আসলে কি বিষয় বিবেচনা করে আসলে চুজ করা উচিত সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফাইন্ডিং ইউর সুটেবল ইউকে প্রায়োরিটি এরিয়া। এটা কি জিনিস সেটা আপনারা ওই স্লাইডে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। সো উইদাউট ফার্দার অ্যাডু আমি আমার অরিজিনাল প্রেজেন্টেশন বা অরিজিনাল যা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটাই চলে গেলাম যে আসলে এই পুরো ইভিনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসটায় আমি কি জিনিস আমার লাগবে, আমাকে কি করতে হবে। তো সবার আগে একটু হয়তো ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া জরুরি যে চিভিং স্কলারশিপটা কি। চিভিং স্কলারশিপটা হচ্ছে ইউকে গভর্নমেন্টের ফরেন কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস এফসিডিও, যেটা পূর্বে হয়তো ডিএফআইডি হ্যান্ডেল করতো কিন্তু এখন সবকিছুই এফসিডিও হ্যান্ডেল করে। এবং অন্যান্য কিছু পার্টনার অর্গানাইজেশন এদের এই ফান্ডে চিভিং স্কলারশিপটা দেয়া হয়। এবং এই স্কলারশিপটা আপনাকে ইউকে তে 1 ইয়ার মাস্টার্স ডিগ্রি কোর্সের জন্য আপনাকে ফান্ড প্রদান করবে। একটা জিনিস একটু বলে রাখি, ইউকে তে ২ ধরনের মাস্টার্স পাওয়া যায়। একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ এবং একটা হচ্ছে টট মাস্টার্স প্রোগ্রাম। টট মাস্টার্স প্রোগ্রাম গুলোতেই কেবলমাত্র আপনি চিভেনিং স্কলারশিপের অংশ হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স বাই রিসার্চ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং ইউকে টট মাস্টার্স প্রোগ্রাম গুলো প্রতিটি ১ বছরের। বিভিন্ন কান্ট্রিতে হয়তো ২ বছরের মাস্টার্স আছে, যেমন জার্মানি, কিন্তু ইউকে টট মাস্টার্স প্রোগ্রাম গুলো কেবলমাত্র ১ বছরের। সো এই ১ বছরের জন্য আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ হিসেবে চিভেনিং কে আপনি পাবেন। এবং একটা জিনিস একটু বলে রাখি, এই চিভেনিং স্কলারশিপের একটি অন্যতম বড় শর্ত হচ্ছে যে যারা চিভিং স্কলার হবেন, আপনাদের এই ১ বছর শেষ হবার পরে আপনাকে আপনার দেশে অন্তত ২ বছরের জন্য ফিরতেই হবে। আপনি মানে চিভিং স্কলার যারা হন তাদের কাছ থেকে এটাই এক্সপেকটেশন থাকে যে তারা দেশে ফিরে ২ বছর অন্তত দেশের সেবা করবেন বা দেশের জন্য কাজ করে যাবেন, দেশের ডেভেলপমেন্টে অবদান রাখবেন। সো এটা একটা আহ, মানে নন বাইন্ডিং এগ্রিমেন্ট। আপনি কোনোভাবেই আপনি এটা ভঙ্গ করতে পারবেন না, আপনাকে এটা মানতেই হবে। তো একটু জানি যে আসলে কারা চিভলিং স্কলারশিপের জন্য এলিজিবল অ্যাপ্লাই করতে। তো বি আ সিটিজেন অফ চিভলিং এলিজিবল কান্ট্রি আর টেরিটরি, বাংলাদেশ অবশ্যই এলিজিবল কান্ট্রি চিভলিং এ অ্যাপ্লাই করার জন্য। এবং যেটা আমি বললাম যে যারা চিভলিং স্কলার হবে তাদেরকে অবশ্যই আপনার কান্ট্রি অফ সিটিজেনশিপে অর্থাৎ বাংলাদেশে আপনাকে ফেরত আসতে হবে ২ বছরের জন্য। আপনি ২ বছর কোনোভাবেই ইউকে তে আর ব্যাক করতে পারবেন না, নট ইভেন উইথ আ পিএইচডি অফার। এটা আসলে সম্ভব না। যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, অর্থাৎ জেভলিন পোর্টালে যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, ততদিনে আপনার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা কমপ্লিটেড হয়ে থাকতে হবে। হয়তো বেশ কিছু প্রোগ্রামে যেমন ইরাসমুসের কয়েকটা প্রোগ্রামে আপনি অ্যাপিয়ার্ড হয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার হয়তো অ্যাপ্লিকেশন করার পরে কয়েকদিন পরে রেজাল্ট বের হলো, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু চিভিনিং এ আসলে যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতেছেন ততদিন আপনার রেজাল্টটা হয়ে যাওয়া উচিত। এবং কত রেজাল্ট লাগবে ভাইয়া চিভলিং স্কলারশিপ পেতে হলে? চিভলিং স্কলারশিপের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার সিজিপিএ কত তা মনে হয় না যে ইভ্যালুয়েশন কমিটি দেখেও। কারণ হচ্ছে যে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে আপনাকে যে আপার সেকেন্ড ক্লাস ইউকে স্ট্যান্ডার্ডে অর্থাৎ 2:1 অনার্স ডিগ্রি সেটা আপনাকে পেতে হবে। যেটা হয়তো আমাদের বাংলাদেশি সিজিপিএ স্ট্যান্ডার্ডে সিজিপিএ 3 আউট অফ 4। আপনার যদি সিজিপিএ 3 থাকে আপনি যে কোনো ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি চেভেনিং এও অ্যাপ্লাই করতে পারবেন। Have at least 2 years or equivalent to 2,800 hours of work experience. ভাইয়া আমি তো মাত্র গ্রাজুয়েট করছি, আমার তো হচ্ছে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। তাইলে আমি কিভাবে অ্যাপ্লাই করব? এগুলা আমি সামনের কিছু স্লাইডে ক্লিয়ার করতেছি যে কিভাবে আসলে ২৮০০ ঘন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ২ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাউন্ট করে চিভলিং সেক্রেটারিয়েট। এবং হচ্ছে আপনাকে এলিজিবল হতে হলে অবশ্যই ৩টা ডিফারেন্ট ইউকে ইউনিভার্সিটি কোর্সে আপনাকে এপ্লাই করতে হবে এবং এপ্লাই করে ওই ৩টার মধ্যে যেকোনো একটা ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল অফার লেটার পেতে হবে ১৪ জুলাই ২০২২ মধ্যে। আমাকে ইনবক্সে কয়েকজন জিজ্ঞেস করেছেন, আহ, হয়তো তারা এখানে জয়েন করেছেন বা করেননি, যে আমি তো এখনো ইউনিভার্সিটি অফার পাই নাই। ইউনিভার্সিটি অফারের যে কথাটা এখন পর্যন্ত চিভলিং পোর্টালে দেখা যাচ্ছিল কয়েকদিন আগ পর্যন্ত সেটা হচ্ছে যে আমরা যেই সেশনে অ্যাপ্লাই করছি সেই সেশনের জন্য। নেক্সট সেশনের জন্য আপনি ১৪ জুলাই ২০২২
আগামী বছরের 14 জুলাইয়ের মধ্যে যদি আপনি যে কোনো একটা ইউনিভার্সিটির অফার লেটার আনতে পারেন তাহলেই হবে। সো ইউ হ্যাভ a lot of time. আমার কি কি ডকুমেন্ট লাগবে আমি চিভনিং আপনার চিভনিং অ্যাপ্লাই করতে গেলে আপনার পোর্টালে আপলোড করার জন্য অর্থাৎ চিভনিং স্কলারশিপের জন্য আমি ক্লিয়ার করে দিই চিভনিং স্কলারশিপ অ্যাপ্লিকেশন ডিফারেন্ট প্রসেস ইউকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডিফারেন্ট প্রসেস ইরাসমাসের মতো কিছু প্রোগ্রামে যেখানে আপনি স্কলারশিপ এবং ইউনিভার্সিটির জন্য একই অ্যাপ্লিকেশন আপনার গ্র্যান্টেড করা হয় সেখানে চিভনিং স্কলারশিপের জন্য আপনার যে চিভনিং পোর্টালে আপনি অ্যাপ্লাই করবেন সেটা শুধুমাত্র স্কলারশিপ অ্যাপ্লিকেশন আপনাকে কিন্তু ইউকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গুলো আলাদা আলাদা ভাবে করতে হবে যেই ইউনিভার্সিটির চয়েস আপনি চিভনিং এর জন্য উল্লেখ করবেন সেই তিনটা ইউনিভার্সিটিতেই আপনাকে আলাদা 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 অ্যাপ্লাই করতে হবে সো এটাকে গুলিয়ে ফেলবেন না সো চিভনিং পোর্টালে আপনার যদি পাসপোর্ট থাকে আপনার যদি 2টা রেফারেন্স লেটার থাকে এবং আপনার যদি ওই যে 4টা এক্সটেন্সিভ এসে যে ফেমাস 4 এসএস ফর চিভিনিং এই কয়টা জিনিস যদি থাকে আপনি তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন যদি কারো এমন হয় যে ভাই আমার অনার্সের রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু আমার আসলে অনার্সের সার্টিফিকেটটা এখন আমি পাইনি আমি তুলতে কিছুদিন সময় লাগবে আপনি অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নাই কারণ পোর্টালে ডিগ্রি সার্টিফিকেট আপলোড দিতে হয় না ভাইয়া আমার তো অনেকগুলো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে আমি তো এগুলোর সার্টিফিকেট গুলো এখনো ম্যানেজ করতে পারিনি চিভনিং কখনোই আপনার কাছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা সার্টিফিকেটস অফ অ্যাচিভমেন্টস বা অ্যাওয়ার্ডস বা কো-কারিকুলার এগুলো কখনোই আপনার কাছে চাবে না এটা আমি যখন প্রথম অ্যাপ্লাই করি আমার কাছে প্রথম অবাক লাগছে যে কেউ যদি ফেক ডকুমেন্টেশন দিতে চায় তাহলে কি হবে কোনো না কোনো ভাবে আপনি ধরা খেয়ে যাবেন কারণ হচ্ছে তাদের সিলেকশন প্রসিজিওর বা পুরো আহ, এই সার্ভেলেন্সটা এরকম সো আপনার এই ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে না চিভনিং স্কলারশিপের জন্য আপনার কোনো আইএলস স্কোর দরকার নেই অর্থাৎ চিভনিং স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনার যদি এখন কোনো আইএলস স্কোর না থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারণ এই যে 2-3 বছর আগ পর্যন্ত চিভনিং স্কলারশিপেও অ্যাপ্লাই করার জন্য আপনার আইএলস শান ভাই আনমিউট করতে হবে। আমি হচ্ছে জোর দিব সো কি কি টাইপের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এলিজিবল ফর চিভনিং আপনি ফুল টাইম এমপ্লয়মেন্টও কাউন্ট করতে পারবেন আপনি পার্ট টাইম এমপ্লয়মেন্টও কাউন্ট করতে পারবেন আপনি ভলান্টারি ওয়ার্কও কাউন্ট করতে পারবেন আপনি পেইড আর আনপেইড ইন্টার্নশিপও কাউন্ট করতে পারবেন যে কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই 2800 ঘন্টার মধ্যে কাউন্টেড হবে এবং এই ওয়ার্ক গুলো যে আপনার গ্রাজুয়েশনের পরেই হতে হবে এমন কোনো কথা নেই আমরা হয়তো অনেকেই জার্মানির ডাচ স্কলারশিপের কথা জানি ডাচ স্কলারশিপের একটা মানে ডাচ স্কলারশিপে 3000 ওয়ার্ক আওয়ার লাগে এবং এই 3000 ওয়ার্ক আওয়ার হতে হয় আপনার ওই গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু চিভনিং এ এরকম কোনো কথা নেই আপনি যদি ফার্স্ট ইয়ার থেকে কাজ করে থাকেন সেটাও আপনি কাউন্ট করাইতে পারবেন সো গ্রাজুয়েশনের সাথে এটা কোনো সম্পর্ক নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ডিগ্রির অংশ হিসেবে যদি আপনি ইন্টার্নশিপ করেন যারা যারা বিবিএ করেন বা বিবিএ প্রফেশনাল ডিগ্রি করেন তাদের হয়তো ওই যে ডিগ্রির অংশ হিসেবে একটা ইন্টার্নশিপ কমপ্লিট করতে হয় সেই রিপোর্টটা জমা দিতে হয় যেটার উপরে আপনারা নাম্বার পান সেটা যদি হয় তাহলে শুধুমাত্র ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এই 2800 ঘন্টার মধ্যে কাউন্ট করা হবে না এছাড়া যে কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কাউন্ট করাইতে পারবেন তো চিভনিং এর যে পোর্টাল আছে আমি এই যে এখানে লিংক দিয়ে দিছি যে www.chevening.org/workexperience এখানে আপনারা গেলে দেখতে পাবেন যে আসলে তারা কিভাবে কাউন্ট করে তারা ধরে নেয় যে একজন ফুল টাইম ওয়ার্কার সাধারণত সপ্তাহে 35 থেকে 40 ঘন্টা কাজ করবে এবং প্রতি ইয়ারে 40 থেকে 50 ঘন্টা 40 থেকে 50 সপ্তাহ কাজ করবে তো ভাইয়া এটা কি আমার নিজে নিজে কাউন্ট করতে হবে নো আমার নিজে নিজে কাউন্ট করতে হবে না আমি এই জন্য একটা স্যাম্পল দেখাইছি এখানে যে আসলে কিভাবে কাউন্ট করে এই যে কাউন্টিংটা টোটাল নাম্বারস অফ আওয়ার্স সেটা কিন্তু চিভনিং পোর্টাল অ্যাপ্লিকেশন পোর্টাল অটোমেটিক্যালি কাউন্ট করে ফেলবে আপনি শুধু ডেট দিবেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কাজ করছি এবং আমি প্রতি সপ্তাহে কয় ঘন্টা কাজ করছি আপনি যদি ফুল টাইম এমপ্লয়মেন্ট হয় তাহলে অবশ্যই আপনি সপ্তাহে 5 8 40 ঘন্টা কাজ করছেন তাই না 9টা থেকে 5টা অফিস সপ্তাহে 5 দিন তাহলে 5 8 40 ঘন্টা আর যদি আপনি পার্ট টাইম হন তাহলে পার্ট টাইমটা ওভাবে হিসাব করতে হবে আসলে যে আপনি সপ্তাহে কয় ঘন্টা কাজ করছেন দিনে 2 ঘন্টা হতে পারে তো এটা আসলে আপনি বসাবেন এবং বাকি কাউন্টিংটা পোর্টাল নিজেই করে দিবে
সো দেখেন যে আসলে 2800 ঘন্টা ফিল আপ করতে হবে। তো এমনও হতে পারে যে আপনার 2800 ঘন্টাই ভলান্টারি, এমনও হতে পারে যে আপনার 2800 ঘন্টাই পার্ট টাইম, এমনও হতে পারে আপনার 2800 ঘন্টাই আনপেইড ইন্টার্নশিপ। কোনো সমস্যা নাই, এতে কোনো প্রকারের কোনো প্রবলেম। এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া ফুল টাইম এমপ্লয়মেন্ট কি অবশ্যই পার্ট টাইম এমপ্লয়মেন্টের চেয়ে বেশি মূল্য রাখে না, বা ভাইয়া ভলান্টারি ওয়ার্ক কি ফুল টাইম এমপ্লয়মেন্টের মতো মূল্য রাখে? কমই তো রাখার কথা। সো এটা আমি উত্তর বলবো যে আসলে আপনাকে জাজ হওয়ার কোনো দরকার নাই, এই জাজমেন্টটা চিফনিং সেক্রেটারিয়েট করবে। সো যার ভলান্টারি এক্সপিরিয়েন্স দিয়েও 2800 ঘন্টা হয়, আমি বলবো তারা তারা এলিজিবল, তারা তারা অ্যাপ্লাই করে ফেলেন। কার এক্সপিরিয়েন্স বেশি কাউন্টেড হবে কি হবে না সেটার জাজমেন্ট করার জায়গায় আমরা আসলে নাই। সো এই জাজমেন্টটা সেক্রেটারিয়েটের। সো যারা যারা এলিজিবল, আমরা অনেকেই আছি যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, আমরা অনেকেই আছি বিভিন্ন ক্লাবে কাজ করি। আপনারা এইসব এক্সপিরিয়েন্সও নির্দ্বিধায় দেখাতে পারবেন, এবং 2800 ঘন্টার যেই ইটা আছে, যেই আহ, শর্তটা আছে, সেই শর্তটা আপনারা ফিল আপ করতে পারবেন। সো আপনারা যারা যারা এলিজিবল হবেন তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এবার আসি যে রেফারেন্স আছে, যে ভাইয়া রেফারেন্স লেটার কিভাবে, কেমনে কি। তো চিভনিং এর জন্য গ্রেট রেফারেন্স লেটার আপনাকে লাখ লাখ অ্যাপ্লিকেন্ট থেকে আলাদা করে ফেলবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আপনার অ্যাপ্লিকেশন। সো রেফারেন্স লেটার দিবে আপনার 2জন রেফারি, যারা আপনাকে হয়তো একাডেমিক সম্পর্কে চেনে, বা যারা হয়তো আপনাকে প্রফেশনাল ক্যাপাসিটিতে চেনে। একাডেমিক সম্পর্কে স্বাভাবিকভাবেই আপনার প্রফেসর বা আপনার টিচাররা আপনাকে চিনবেন। প্রফেশনাল ক্যাপাসিটিতে আপনার আপনি যে অফিসে কাজ করেন সেখানকার সহকর্মী, প্রেফারেবলি আপনার সুপেরিয়র্স, অর্থাৎ যাদের কাছে আপনি রিপোর্টিং করেন, তারা আপনাকে ভালো চিনবেন। সো এই দুই ধরনের রেফারিদের কাছ থেকে আপনি রেফারেন্স লেটার নিতে পারবেন। এবং এই রেফারেন্স লেটার আপলোড করার জন্য একটা স্পেসিফিক ডেডলাইন থাকে। যখন আপনি ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটা জমা দিবেন তখনই যে রেফারেন্স লেটার আপলোড দিতে হবে এমন কোনো কথা নাই। আমাদের বেলায় আমি যেমন পার্সোনালি নভেম্বরে আমার ইনিশিয়াল অ্যাপ্লিকেশন সাবমিট করছি, আমি আমার রেফারেন্স লেটার আপলোড দিয়েছি ফেব্রুয়ারিতে, কারণ আমার 22শে ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন ছিল রেফারেন্স লেটার আপলোড দেওয়ার। সো আমি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে হচ্ছে রেফারেন্স লেটার আপলোড দিছি। আর সো আপনি টাইম নিতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি যখন ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখনই আপনি রেফারেন্স লেটার দুইটা আপলোড দিয়ে দিতে চান, আপনি সেটাও করতে পারেন, কোনো প্রকারের কোনো সমস্যা নাই। এই রেফারেন্স লেটার গুলো কিভাবে লিখতে হবে? সাদা কাগজে লেখা যায়। আপনি যদি চিভনিং এর পোর্টালে যান, দেখবেন চিভনিং বলতেছে যে ঠিক আছে সাদা কাগজে লিখতে পারো, কিন্তু তারা আবার এই লাইনটাও বলে দিছে যে আইডিয়ালি এই লেটার গুলো অফিসিয়াল প্যাডে হবে। অর্থাৎ যদি আপনার টিচার দেয় তাহলে ডিপার্টমেন্টে তার যে প্যাড উনি ইউজ করেন ওটাই উনি দিবেন। এবং আপনার যদি আপনি আপনার অফিস থেকে নেন বা ক্লাব থেকে নেন তাহলে ওই ক্লাবের বা অফিসের যে অফিসিয়াল লেটার প্যাড আছে সেগুলোতে লিখে দিবে। এবং অবশ্যই এই রেফারেন্স লেটার গুলো অ্যাড্রেস করা হবে ব্রিটিশ হাই কমিশন ঢাকা। আমরা অনেকেই রেফারেন্স লেটার একটু হুম ইট মে কনসার্ন উপরে লিখে এরপর আমরা একটা অ্যাভারেজ রেফারেন্স লেটার লিখে দিই। তো আমি বলবো যে চিভনিং এর জন্য এটা অ্যাভয়েড করতে পারলে ভালো। আপনারা ব্রিটিশ হাই কমিশন ঢাকাকে অ্যাড্রেস করে রেফারেন্স লেটারটা আপনাদের রেফারিদেরকে লিখতে বলবেন। তো রেফারিরা আসলে কি লিখবে? রেফারিরা যা লিখবে সেটা দেখেন আমি ডান পাশে লিখছি যে রেফারি তার নিজের কন্ট্যাক্ট ডিটেলসটা লিখবে, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এরপর ওনারা বলবে যে আপনাকে তারা কতদিন ধরে বা কত বছর ধরে চিনে, কিভাবে চিনে। উনি কি আপনাকে প্রফেশনালি চিনে নাকি এডুকেশনালি চিনে? উনি কি আপনার সুপারভাইজার ছিল? এমন হতে পারে যে আপনি ধরেন কোন একটা আইএনজিওর জন্য আপনি ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, তাহলে আপনাকে কি একজন ভলান্টিয়ার হিসেবে চিনে? আপনাকে কি রিলিজিয়াস এখানে লেখা আছে, এটা আসলে অনেক রিলিজিয়াস ইনস্টিটিউশন বাইরের দেশগুলোতে কাজ করে, বাংলাদেশে আসলে মনে হয় না কন্টেক্সচুয়ালি এটা অ্যাপ্রোপ্রিয়েট। সো আপনাকে আসলে কোন ক্যাপাসিটিতে চিনে উনি এটা লিখবেন। এরপর হয়তো লিখবেন যে রেফারি লাস্ট রেফারি লাস্ট আপনার সাথে কবে দেখা হয়েছে বা কথা হয়েছে বা ইন্টারাকশনে আসছে।
এখন আপনি যদি কোন একটা অফিসে কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত কাজ করে থাকেন, তাহলে ওনারা লিখবেন যে আপনি এখনো কাজ করতেছেন, সো আপনাকে এভাবে চিনে। এমন হতে পারে যে ভাই আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2 বছর আগে, 2 বছর আগে আমার ডিসার্টেশনের সুপারভাইজার ছিল এই ম্যাডাম, উনি কি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। উনি সেক্ষেত্রে উল্লেখ করে দিবে যে 2 বছর আগে ও আমার আন্ডারে এই ডিসার্টেশন কমপ্লিট করছে। সো এগুলো উল্লেখ থাকতে হবে। আর হচ্ছে আপনার রেফারেন্স লেটারে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে আপনি লিডারশিপ এবং নেটওয়ার্কিং এ কি কি স্কিল পজেস করেন, আপনার পার্সোনাল, ইন্টেলেকচুয়াল এবং ইন্টারপার্সোনাল কোয়ালিটি গুলো কি কি, আপনি কি আসলে শর্ট টেম্পার্ড নাকি আপনি আসলে ভালো টেম্পারামেন্ট শো করেন, এগুলো আপনার রেফারিকে লিখতে হবে। এবং হচ্ছে যে আপনি আপনার রেফারি কি মনে করেন যে আসলে ইউকে তে একটা ফাস্ট পেস্ট, হ্যাঁ, মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করার জন্য আপনি সুটেবল ক্যান্ডিডেট কিনা, আপনার রেফারি কি মনে করেন, এই জিনিসগুলো রেফারেন্স লেটারে আসতে হবে। আইডিয়ালি দ্য রেফারেন্স লেটার্স শুড বি ওয়ান পেজড, অর্থাৎ প্রতিটা রেফারেন্স লেটার 1 পেজের মধ্যে আপনারা শেষ করবেন। দ্যাট ইজ দি আইডিয়াল নর্ম। 2 পৃষ্ঠা দেয়া যাবে না এমন কোনো কথা নেই, কিন্তু আসলে 1 পৃষ্ঠা দিলে ভালো হয়। সো যদি আপনাদের আরো ইনফো লাগে, আপনারা ওই যে যে লিঙ্কটা আমি প্রোভাইড করছি সেই লিঙ্কটাতে গিয়ে আপনারা আরো ডিটেলসে দেখতে পাবেন। সো আমি রেফারেন্স লেটার নিয়ে একটা জিনিস একটু খুব মানে খুব আকুতি মিনতি করে সবার কাছে বলতে চাই, যে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সময় আমরা অনেকেই যেটা করি, আমরা একটা ড্রাফট রেফারেন্স লেটার লিখি, এরপর আল্লাহর রহমতে আমরা যদি 16টা প্রোগ্রামে অ্যাপ্লাই করি, আমরা 16টাতেই সেই সেম রেফারেন্স লেটার আপলোড দিয়ে দিই, যেটা একটা ফল্টি অ্যাপ্রোচ। এটা মোটেও করা যাবে না। কারণ হচ্ছে কোন প্রোগ্রামে কি ধরনের রেফারেন্স আপনার কাছ থেকে চাইতেছে এটা তো ডিফারেন্ট। চিভনিং আপনার কাছ থেকে, আপনি আসলে কয়টা পেপার লিখছেন, কয়টা পেপারে আপনার সাথে কো অথর হয়েছেন আপনার টিচার, এটা জানার চেয়ে জানতে চাবে যে ও যখন আমার সাথে পেপার লিখছে, ও ফিল্ডের এই কাজগুলো খুব লিডারশিপ নিয়ে কমপ্লিট করছে। ও যখন আমার সাথে পেপার লিখছে, ও 40 জন ইন্টারভিউয়ের সাথে আমার কন্ট্যাক্ট করায় দিছে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে চিভনিং জানতে চাবে। আমি আশা করতেছি যে হয়তো ডিফারেন্সটা আপনারা ধরতে পারছেন। যদি কারো কোনো ক্লিয়ারেন্স লাগে, আপনি আহ, আমার এই প্রেজেন্টেশনের পরে কোশ্চেন করতে পারেন। সো আবারও বলি, চিভনিং এর জন্য যে 2টা রেফারেন্স লেটার আপনারা আপনাদের রেফারিদের কাছ থেকে নেবেন, যাতে ওই 2টা শুধুমাত্রই চিভনিং কে উদ্দেশ্য করেই লেখা হয়, কোনো একটা জেনারেলাইজড রেফারেন্স লেটারকে আপনি ইউজ করবেন না দয়া করে। কারণ অন্য স্কলারশিপের কথা জানি না, চিভনিং এর জন্য আপনার রেফারেন্স লেটারে আপনার রেফারিরা কি লিখছে সেটা অনেক অনেক ম্যাটার করে আসলে। এবার আমি আমার পরের সেকশনে চলে যাই, যে আসলে এই যে চিভনিং স্কলারশিপের ফেমাস 4 এসেইস, যে 4টা এসে লিখতে হয়, যেটা নিয়ে আমরা অনেকেই ভয় পাই। 4টা এসে কি কি বিষয়ের উপর লিখতে হয়? প্রথমটা হচ্ছে লিডারশিপ এন্ড ইনফ্লুয়েন্সের উপর লিখতে হয়, যেখানে আপনি হচ্ছে আপনি কেন একজন লিডার, আপনি কেন একজন ইনফ্লুয়েন্সার সেটা আপনি তুলে ধরবেন। এর মানে কিন্তু এই না যে আপনাকে কোনো একটা এনজিওর কো-ফাউন্ডার হইতে হবে, কোনো একটা বিজনেস স্টার্ট করতে হবে, কোনো একটা কোম্পানি স্টার্ট করতে হবে, আপনাকে প্রজেক্ট কোঅর্ডিনেটর হইতে হবে, এমন কোনো কথা নাই। একজন ইন্টার্নও একজন লিডার হতে পারে। একজন ইন্টার্নও একজন লিডার হতে পারে। কিভাবে হতে পারে বা কিভাবে আমি লিডারশিপ বা এই এসেটা লিখবো, আমি সামনের স্লাইডেই আলোচনা করব। প্রতিটা এসে নিয়েই আমার একটি করে স্লাইড আছে সামনে। সো নেটওয়ার্কিং এ আপনার যেটা দেখাতে হবে নেটওয়ার্কিং এসেতে, যে আসলে আপনি কিভাবে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার প্রফেশনাল জীবনে, আপনার একাডেমিক জীবনে আপনি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করছেন, কিভাবে একটা নেটওয়ার্ক গড়ে তুলছেন। তো এর মানে এই না যে ভাইয়া আমি অমুক ক্লাবের মেম্বার, এই ক্লাবের মেম্বার, ভাইয়া আমি 25টা ক্লাবের মেম্বার। শুধুমাত্র মেম্বারশিপ দিয়ে আপনি আপনার নেটওয়ার্কিং স্কিল আসলে প্রুভ করতে পারবেন না। কি করতে হবে পরেই জানবেন। স্টাডিং ইন দ্য ইউকে, আমি আগেই বলেছি যে আপনি চেভলিং স্কলারশিপের অ্যাপ্লিকেশনের অংশ হিসেবে আপনি হচ্ছে 3টা ইউনিভার্সিটি কোর্স আপনি চুজ করবেন। সো এই এসেতে আপনাকে জাস্টিফাই করতে হবে যে কেন আপনি এই 3টা কোর্স বা এই 3টা ইউনিভার্সিটি আপনি চুজ করছেন। আপনাকে রিজনিং দিতে হবে যে আসলে এই কারণে আমি এই কোর্সটা পড়তে চাই বা এই ইউনিভার্সিটিতে পড়তে চাই। এবং 4 নাম্বার হচ্ছে ক্যারিয়ার প্ল্যান, যে আপনি একজন চিভনার হবেন, আপনাকে সবাই চিভনিং স্কলার হিসেবে চিনলো, এটা তো আপনার পার্সোনাল গেইন। কিন্তু আপনাকে এই স্কলারশিপটা দিয়ে আপনার দেশের কি লাভ হয়েছে, ইউকে গভর্নমেন্টের কি লাভ হয়েছে, এবং এই যে আপনি যে রিজিয়নে থাকেন, ধরেন সাউথ এশিয়ান রিজিয়নে, এই সাউথ এশিয়ান রিজিয়নের ডেভেলপমেন্টে আপনি কি ভূমিকা রাখতে পারতেছেন, এই জিনিসগুলো আপনার ক্যারিয়ার প্ল্যানের সাথে ফুটিয়ে তুলতে হবে। এবং একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোনো এসেই আপনি 500 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। যদি 501 ওয়ার্ড হয়, আপনি ইনিশিয়াল স্ক্রিনিং এ বাদ পড়ে যাবেন।
496 ওয়ার্ড হলে টিকে আছে। আমি মনে হচ্ছে যে বুঝাতে পারছি। যদি 501 ওয়ার্ডও হয় আপনার এসে, আপনি ইনিশিয়াল স্ক্রিনিং এ বাদ পড়ে যাবেন। সো 500 ওয়ার্ডের কমে লিখতে হবে। তো প্রথম এসে যেটা লিডারশিপ এসে, সেখানে আমি আসলে কি কি লিখবো? চিভনিং এর নিজস্ব গাইডলাইন আছে যে আসলে লিডারশিপ এসেতে কি লেখা উচিত। এবং আপনি এখানে লিখবেন যে কোনো একটা অফিসে যখন আপনি কাজ করতেছেন বা কোনো একটা ক্লাবে যখন আপনি কাজ করতেছেন বা কোনো একটা ভলান্টারি অর্গানাইজেশনে যখন আপনি কাজ করতেছেন, আপনার অ্যাকশন গুলো বা আপনার কাজগুলো বা আপনার সিদ্ধান্তগুলো কিভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছে, এই জিনিসটা আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আপনি ধরেন অনেকেই কি করে এই লিডারশিপ এসেতে লেখে যে আমি এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, অনেক কিছু করছি, 15-16টা কাজ আমরা লিখে দেই লিডারশিপ এসেতে। কিন্তু আসলে চিভলিং জানতে চায় যে আপনি একটা কাজ করার পরে কি হয়েছে, কি চেঞ্জটা আসছে আপনার সমাজে, সেই জিনিসটা জানতে চায়। সো আমি আবারও বলি, আপনি 2 থেকে 3টা রেলেভেন্ট এক্সাম্পল যদি আপনি প্রোভাইড করতে পারেন যে আমি এটা করছি যার ফলে এটা হয়েছে, সেটাই ইনাফ। এবং একটা জিনিস মাথায় রাখা উচিত, আপনাকে কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সো আপনি বিশাল চেঞ্জ মেকার হতে পারেন। আপনি 5-6 বছর ধরে ডেভেলপমেন্ট সেক্টরে বা আপনি আপনার সেক্টরে কাজ করে যেতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে 500 ওয়ার্ডের মধ্যে তো আসলে আপনার ফুল ক্যারিয়ারকে আপনি আবদ্ধ করতে পারবেন না। সো আপনার ফুল সিভি, ফুল এক্সপিরিয়েন্স কে যদি আপনি এখানে লিখতে চান, তাহলে কিন্তু আসলে একটা বেড়া ফেড়া বেঁধে যাবে। আপনি আসলে ভালো একটা এসে লিখতে পারবেন না। সো চিভনিং সবসময় সাজেস্ট করে যে পিক আ রিসেন্ট এক্সাম্পল ফ্রম ইয়ার প্রফেশনাল ক্যারিয়ার। আপনি রিসেন্ট কিছু এক্সাম্পল দিয়ে বুঝান যে আপনি কেন একজন লিডার, আপনি কেন একজন ইনফ্লুয়েন্সার, এই জিনিসগুলো বুঝাতে হবে। এবং চিভনিং সবসময় সাজেস্ট করে স্টার মডেল ব্যবহার করতে। STAR, স্টার মডেল। স্টার মডেলটা কি সেটা আমি পরবর্তী স্লাইড গুলোতে আমি এক্সপ্লেইন করব, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, চিভনিং এর এসে লেখার সময় আপনি STAR, স্টার মডেলটা যদি ফলো করে আপনার এসে গুলো লেখেন, তাহলে আপনি সবচেয়ে পারফেক্ট এসেস গুলো হয়তো লিখতে পারবেন চিভনিং এর নিজস্ব সাজেশন অনুযায়ী। সেকেন্ড যে এসে সেটা হচ্ছে নেটওয়ার্কিং এসে। আমি আগেই বলছি যে আই এম আ মেম্বার অফ ব্লা 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 25-26টা অর্গানাইজেশন, নট রেকমেন্ডেড। আপনি কোনোভাবে এগুলো লিখে আপনার এই যে প্রেশাস ওয়ার্ড লিমিটটা আপনি দয়া করে খেয়ে ফেলবেন না। আপনার 500 ওয়ার্ডের লিমিট আছে, আপনাকে অনেক কিছু লিখতে হবে, অনেক কিছু বুঝাইতে হবে, আপনাকে স্ট্যান্ড আউট করতে হবে। দয়া করে আমি অমুক 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 এক গাদা ক্লাবের মেম্বার এটা লিখে আসলে জায়গা নষ্ট করতেছেন, ওয়ার্ড নষ্ট করতেছেন, আর কিছুই না। তো আসলে কি করতে হবে? এখানে যেটা করতে হবে যে ধরেন আপনি একটা ক্লাবের মেম্বার, হ্যাঁ? তো আপনি যেটা করতে পারেন যে ভাইয়া আমি ওই মানে চিফ সেক্রেটারিকে বললেন যে আমি এই ক্লাবের মেম্বার হওয়ার পরে আমার হাত ধরে আরো 10 জন মেম্বার ক্লাবে ঢুকছে। আমি এই ক্লাবের মেম্বার হওয়ার পরে আমি আমাদের ক্লাবটা অমুক এলাকায় কাজ করতো না, কিন্তু আমি এই ক্লাবের মেম্বার হওয়ার পরে আমার উদ্যোগে ওই এলাকায় নতুন একটা এলাকায় কাজ শুরু হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমি এই ক্লাবের যখন মেম্বার হইছি, মেম্বার হওয়ার পরে আমি অমুক ট্রেনিং পাইছি, অমুক ট্রেনিং পাইছি, যার ফলে আমার যে প্রফেশনাল ক্যাপাসিটি বা পার্সোনাল ক্যাপাসিটি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, সেটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কোন একটা নেটওয়ার্কের অংশ হতে পেরে আপনি নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারতেছেন। সো এই জিনিসগুলো আসলে নেটওয়ার্কিং কোশ্চেনে লিখতে হবে। এবং চিভনিং আবারও আপনাকে সাজেস্ট করতেছে যে আপনি অবশ্যই STAR মডেল, স্টার মডেল ইমপ্লাই করবেন এটাতে। এবং আমি একটা জিনিস বলি যে অনেকেই মনে করে যে গ্লোবাল নেটওয়ার্ক গুলোতে যুক্ত হতে পারলেই মনে হয় আমার প্রোফাইলটা অনেক ভারী হয়ে গেল। বিষয়টা কিন্তু এমন না। আপনি একটা গ্লোবাল নেটওয়ার্কের একজন মিয়ারলি মেম্বার, আর কোনো একজন অন্য একজন অ্যাপ্লিকেন্ট সে তার নিজস্ব একটা ধরেন কোয়ালিশন তৈরি করছে, অ্যাক্টিভিস্টদের কোয়ালিশন তৈরি করছে, এবং ওই কোয়ালিশনটা হচ্ছে রুট লেভেলে অনেক কাজ করতেছে, যার ফলে মানুষজনের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আসতেছে। চিভনিং অবশ্যই এই রুট লেভেলে কাজ করা মানুষটাকেই নিবে। আপনার ওই গ্লোবাল নেটওয়ার্কের মেম্বার হিসেবে থাকা আপনাকে কখনোই নিবে না। কারণ হচ্ছে আপনি আপনার নেটওয়ার্ককে কিভাবে ইউজ করতেছেন, এটা চিভনিং জানতে চায়। সো এই 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে এইটা উল্লেখ করতে হবে। কখনোই আমি আই এম জাস্ট আ মেম্বার অফ 50 অর্গানাইজেশনস এটা শো করা আসলে আমি বলবো কাইন্ড অফ নেগেটিভ। কারণ আসলে আপনি কিভাবে ইউজ করতেছেন আপনার নিজেরই আইডিয়া নেই। সো এটা আপনার ডিমোরালাইজ করবে আপনার অ্যাপ্লিকেশনটাকে। থার্ড যে এসে, যে দি স্টাডি ইন দি ইউকে এসে। সো এই যে আমার ইমেজটা সেলফ এক্সপ্লানেটরি যে আসলে কি কি লিখতে হবে আপনাকে।
মেক শিওর ইউ অ্যান্সার যে আপনি ইউকে তে কেন পড়তে চান। এখন ধরেন আপনি পাবলিক হেলথ নিয়ে পড়বেন, কথার কথা। তো আপনি পাবলিক হেলথ তো কথার কথা নরওয়েতে পড়া যেতে পারে। হ্যাঁ, পাবলিক হেলথ কথার কথা ধরেন জার্মানিতে পড়া যেতে পারে। তো আপনি ইউকে তেই কেন পড়বেন? ওয়াই ইউকে এবং ওয়াই দ্যাট ইউনিভার্সিটি? পাবলিক হেলথের জন্য একটা বেশ ভালো ইউনিভার্সিটি হতে পারে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, হতে পারে কিংস কলেজ লন্ডন। তো আপনি কিংস কলেজে কেন পড়বেন? আপনি ম্যানচেস্টারে কেন পড়বেন না পাবলিক হেলথ? সো এইভাবে আপনাকে আসলে জাস্টিফাই করতে হবে এবং কেন আপনি পাবলিক হেলথ। এখন ধরেন আমি পাবলিক হেলথ নিয়ে পড়বো, আপনি যখন কোর্স সার্চ করতে যাবেন তখন দেখবেন ওয়াও ভ্যারাইটিস অফ কোর্স। আপনি দেখবেন পাবলিক হেলথ ইন এপিস্টেমিওলজি, সরি এপিডেমিওলজি, আপনি দেখবেন পাবলিক হেলথ ইন ধরেন ডেন্সলি পপুলেটেড এরিয়াস, আপনি দেখবেন পাবলিক হেলথ ইন ইমার্জেন্সিস, পাবলিক হেলথ উইথ পিপল, পাবলিক হেলথ অন পিপল উইথ ডিসেবিলিটিস, এই ধরনের কোর্স আছে। সো আপনি যদি ওই মাইন্ডসেট নিয়ে যান যে আমি ভাই পাবলিক হেলথ পড়বো, তা আপনি ওই কোর্সের লিস্ট দেখে অবাক হয়ে যাবেন যে আমি আসলে এখন পাবলিক হেলথের কোনটা পড়বো। সো এই কোশ্চেনের অ্যান্সারটাও আপনার কাছে চিভলিং জানতে চাবে এই এস এর মাধ্যমে, যে আপনি যে এই একটা স্পেসিফিক কোর্স সিলেক্ট করছেন, আপনি কেন এই কোর্সটা পড়বেন, এর সাথে আপনার ক্যারিয়ার প্ল্যানের রেলেভেন্সিটা কি, বা আপনার প্ল্যানটা কি, আপনার থিঙ্কিং মেকানিজমটা কি, আপনি কেন এই কোর্সটাকে সিলেক্ট করছেন। এবং একটা জিনিস আমি বারবারই বলছি, যেহেতু আমি অনেকটাই ভেঙে বললাম, যে আসলে ডু ইউর রিসার্চ বিফোর চুজিং কোর্সেস প্লিজ। কারণ আমি আমার পার্সোনাল একটা গল্প শেয়ার করি। আমি যখন চিভলিং এর অ্যাপ্লিকেশন শুরু করি, আমার মাথায় ছিল যে আমি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট পড়বো, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট। তো আমি ওই পোর্টালে ইউনিভার্সিটি এবং কোর্সেস সার্চ দেওয়া যায়, আপনারা যদি একটু ঘাটাঘাটি করে থাকেন অলরেডি তাহলে হয়তো দেখছেন। তো আমি ওখানে জাস্ট কিওয়ার্ড লিখলাম যে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, আমি দেখি কয়েকশো কোর্স আসছে। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কোলন দিয়ে পোভার্টি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কোলন দিয়ে এডুকেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কোলন দিয়ে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমি অবাক হয়ে গেলাম যে আমি আসলে কোনটা পড়বো। মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের যে এতগুলা ভাগ থাকতে পারে, আমি মানে ওই সার্চ বক্সে সার্চটা না দিলে আমি জানতেই পারতাম না যে আসলে এতগুলা ভাগ আছে। তো আমি তো তখন চিন্তা করছিলাম যে আমি ওই দিন সন্ধ্যার সময় বসছি, যে আমি রাত জেগে শিফলিং এর অ্যাপ্লিকেশনটা শেষ করে আমি ঘুমাবো, এই ধরনের আমার একটা প্ল্যান ছিল। কিন্তু যখন আমি দেখলাম যে আসলে এত 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 ডাইভার্সিটি আছে কোর্স গুলোর মধ্যে, আমার শুধুমাত্র কোন কোর্সে আমি অ্যাপ্লাই করব, কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব, এটা ঠিক করতেই প্রায় 2.5 দিনের মতো টাইম লাগছে। কারণ আমি প্রতিটা কোর্সে ঢুকছি, ঢুকে দেখছি যে আসলে এরা কি কি নিয়ে পড়ায়, এদের সাথে আমার যে ক্যারিয়ার অলরেডি আছে, আমি যে যতটুকু কাজ করছি বা আমি যা করতে চাই, তার সাথে কোনটা সবচেয়ে বেশি রেলেভেন্ট, ওই কোর্স গুলাকেই আমি ফিল্টার করছি। প্রায় 12টা কোর্সের একটা শর্ট লিস্ট আমি বানাইছি। ওখান থেকে আবার এই 12টার মধ্যে বিভিন্ন কোর্স নিয়ে আমার বড় ভাই, আমার মেন্টর যারা ছিলেন তাদের সাথে আলোচনা করছি যে আমি আসলে কোনটা পড়বো। এরপরে আমি 3টা কোর্স সিলেক্ট করছি। সো এই এই যে এফোর্ট টুকু, এই রিসার্চ টুকু যদি আপনি না করেন, তাহলে আসলে অন্যান্য ক্যান্ডিডেটদের কাছ থেকে আপনি পিছিয়ে পড়লেন, এটা মেনে নিতে হবে। কারণ যে যত এফোর্ট দিবেন, যে যত স্মার্ট হবেন, যে যত রিসার্চ করবেন এই বিষয়গুলো নিয়ে, তারাই তত এগিয়ে থাকবেন। এটাই রুল, আসলে রুল অফ নেচার, কিছু করার নেই। সো ওই যে আমি মোটা দাগে পাবলিক হেলথ পড়বো, পরে পাবলিক হেলথ আমি ডায়ালগ বক্সে সার্চ দিলাম, প্রথমেই যেটা আসলো আমি সেটাই পড়বো, এই ধরনের চিন্তা বাদ দিতে হবে। আপনার ক্যারিয়ার, আপনার সিভি, এগুলোর সাথে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলোর সাথে মিলিয়ে আপনি আপনার জন্য সবচেয়ে সুটেবল কোর্সটা সিলেক্ট করবেন, এবং তখনই আপনি এই এসেটা আসলে ভালো মতো লিখতে পারবেন। যখন আপনি এতটুকু রিসার্চ করে ফেলবেন, যখন আপনি এতটুকু ব্যাকগ্রাউন্ডে কাজ করে ফেলবেন, তখন দেখবেন এই এসেটা লিখতে বসলে আপনার আসলে খুঁজতে হচ্ছে না, জাস্টিফাই করার জন্য আপনার রিজন খুঁজতে হচ্ছে না। কারণ আপনি যে এই যে রিসার্চটুকু করছেন, তখনই আপনি জাস্টিফিকেশন পেয়ে গেছেন যে আমি আসলে এই কারণে পড়তে চাই। তখন আপনি এসে লিখতে বসবেন আর দেখবেন যে পটপট করে 500 ওয়ার্ড লিখে ফেলছেন, কারণ আপনি জানেন যে আপনি কেন এই 3টা কোর্স সিলেক্ট করছেন। আই হোপ দ্যাট হেল্পস। চতুর্থ যে এসে সেটা হচ্ছে যে ক্যারিয়ার প্ল্যান এসে। এবং এই যে ক্যারিয়ার প্ল্যান এসেতে আপনি আসলে দেখাবেন যে আপনি কি করতে চান। আপনি দেশে ফিরে আসবেন, আপনাকে ইউকে গভর্নমেন্ট টাকা দিয়ে পড়াইছে, আপনি পড়ছেন কোনো একটা বিষয়ের উপর। তো আপনি দেশে ফিরে কি দিবেন আপনার দেশের মানুষকে, আপনার দেশের সরকারকে, আপনি কি দিবেন। সো আপনাকে আমি বলবো আইডিয়ালি এই এসেতে আপনাকে 2 টাইপের প্ল্যান দেখাইতে হবে। একটা হচ্ছে ইমিডিয়েট এবং একটা হচ্ছে লং টার্ম। এবং এটা আমি এই জিনিসটা সাজেস্ট করি যে অবশ্যই আপনি ইমিডিয়েট এবং লং টার্ম দেখাবেন। কেন? কারণ অনেকেই আমরা ক্যারিয়ার প্ল্যানটা লিখতে যাই, যখন আমি বেশ কয়েকটা এসে দেখছি,
রিসেন্টলি যারা অ্যাপ্লাই করবেন তাদের অনেকে এসে পাঠাচ্ছেন লিখে। তো হয় কি যে আমরা বেশ ওভারওয়েলমিং কিছু লক্ষ্য বা ফিউচার প্ল্যান সেট করে ফেলি, যেটা আসলে অ্যাজ আ নিউট্রাল রিডার আমার মনে হয় যে আসলে এটা অ্যাচিভ করা পসিবল। বা যিনি আপনাদের এসে গুলো হচ্ছে রিভিউ করবেন তারাও বলবেন যে এটা আসলে তো কেমন দেখাচ্ছে, মানে ওভার অপটিমিস্টিক। সো এমনটা যাতে না হয় এই জন্য আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে যে আমি দেশে ফিরে ইমিডিয়েটলি এই কাজটা করতে চাই, এর 5 বছর পরে আই সি মাইসেলফ রিচিং দেয়ার, ওই যে বড় গোলটা, লং টার্ম গোলটা আপনি এইভাবে লিঙ্ক আপ করার চেষ্টা করবেন। আমি একটা পার্সোনাল ওপিনিয়ন দেই, হয়তো চিভনিং স্কলার যারা এবছর হয়েছেন তাদের মধ্যেও অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন। আমি বলবো যে আই ওয়ান্ট টু ডু আ পিএইচডি, এই প্ল্যানটা বা এই বলে মানে এই ওয়ার্ডটা বা এই লাইনটা ইউজ না করতে। কারণ চিভনিং চায় আপনি দেশে ফিরেন, দেশে ফিরে আপনি কাজ করেন, 2 বছর আপনাকে কাজ করতে হবে। সো যখনই আপনি আই ওয়ান্ট টু ডু আ পিএইচডি ইন দ্য ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার যখন আপনি বলে দিচ্ছেন, তখন কিন্তু যে আচ্ছা ইউ আর লিভিং ইউর কান্ট্রি অ্যাগেইন, তাই তো এরকম একটা কনোটেশনে এসে পড়ে। সো এই জিনিসটা আসলে নট রেকমেন্ডেড। এই এই যে আই ওয়ান্ট টু ডু পিএইচডি, এই জিনিসটাকে আপনি যদি একটু ঘুরিয়ে লেখেন যে আমি আসলে ফিল্ডে কাজ করব বা আমি দেশে এসে আমার আমার ফিল্ডে আমি কাজ করব, এরপরে আই উড সিক টু প্রডিউস মোর নলেজ অন মাই ফিল্ড, এভাবে যদি লেখেন তাহলে কিন্তু এটা মাচ মোর এফেক্টিভ হয়, এটা আমার কাছে মনে হয়েছে। সো আমার মনে হয় যে আই ওয়ান্ট টু ডু পিএইচডি, এই ডিরেক্ট যে ওয়ার্ডিংটা, এই ওয়ার্ডিংটা অ্যাভয়েড করা উচিত আসলে। এবং একটা জিনিস আপনাকে অবশ্যই আপনার এই ফিউচার ক্যারিয়ার প্ল্যানের এস এর মধ্যে লিখতে হবে যে ইউকে গভর্নমেন্ট আপনার দেশে যা যা কাজ করতেছে সেই কাজের সাথে আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যান কিভাবে সংযুক্ত। এখন হয়তো একটা কোয়েশ্চেন অনেকের মনে নাও আসতে পারে কিন্তু আসতেও পারে যে ভাইয়া ইউকে গভর্নমেন্ট আমার দেশে কিভাবে কাজ করতেছে। ইউকে গভর্নমেন্ট আমার দেশের ডোনর হিসেবে কাজ করতেছে। এই যে এফসিডিও, ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস, তাদের কাছ থেকে বিভিন্ন দাতা, বিভিন্ন আইএনজিও, এনজিও বা বিভিন্ন রুট লেভেল অর্গানাইজেশন, বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টর অর্গানাইজেশন, বিভিন্ন রিসার্চের জন্য তারা ফান্ড দেয় বিভিন্ন জায়গায়। So এই কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরে ইউকে গভর্নমেন্ট বাংলাদেশকে সাহায্য করে থাকে ডেভেলপমেন্টের জন্য। সো আপনাকে দেখাইতে হবে যে আপনার কাজের সাথে বা আপনার যে কোর্স গুলো আপনি পড়তে চান তার সাথে বা আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যানের সাথে এই বিষয়গুলো কিভাবে রিলেটেড। কি কি বিষয় আছে এর মধ্যে এই নিয়ে স্লাইড আছে সামনেই, আপনারা দেখতে পারবেন। এবার আমি আসি যে এতক্ষণ ধরে আমি বলছিলাম যে STAR মডেল, স্টার মডেল, কিভাবে স্টার মডেলে লিখবো। এস স্ট্যান্ডস ফর সিচুয়েশন। আপনি ওই যে আপনি লিডারশিপ কিভাবে, আমি জাস্ট উদাহরণটা দিই যে আপনি লিডারশিপ কিভাবে দেখাইছেন, দুইটা উদাহরণ দিয়ে আপনার এই 500 ওয়ার্ডের মধ্যে আপনি বুঝাবেন। সো কিভাবে দেখাইছেন সেখানে আপনি এই স্টার মডেলটা ফলো করবেন। প্রথমে আপনাকে লিখতে হবে যে সিচুয়েশনটা, যে এই সিচুয়েশনে আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছে। যে ডিসিশনটা নিতে হয়েছে ওটা হচ্ছে আপনার টাস্ক, ডিসক্রাইব ইউর পার্টিকুলার রোল ইন সলভিং দ্য প্রবলেম। আমি একটু উদাহরণ দেই যে ধরেন কেউ একজন রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে, তো ওখানে কোনো একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। সো ওখানে আপনি লিখবেন যে এই ধরনের একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, আমি তো আসলে অমুক অর্গানাইজেশনে একজন নগণ্য ইন্টার্ন হিসেবে কাজ করতেছি। সো কিন্তু ওই ইমার্জেন্সি সিচুয়েশনে আমার ঘাড়েই এসে পড়ছে যে এই কাজটা আমাকে, এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। সো এই যে আমি 2-3 লাইনের মধ্যে কিন্তু সিচুয়েশন এন্ড টাস্কটা বুঝিয়ে ফেলছি। এরপর আমি বলবো যে ঠিক আছে, যখন আমার ঘাড়ে এসে পড়লো যে আমি একজন ইন্টার্ন কিন্তু আমাকে ইমিডিয়েট সিচুয়েশনে প্রবলেমটা সলভ করতে হবে, আমি তখন চিন্তা ভাবনা করে অমুক একটা উপায় বের করলাম, অমুক একটা উপায় বের করে আমি অমুক কাজটা করলাম। এই হলো আপনার অ্যাকশন। হোয়াট অ্যাকশনস ডিড ইউ টেক। তো অমুক ওই কাজটা করার পরে দেখা গেল যে আমাদের যে ওই ইমিডিয়েট প্রবলেমটা অ্যারাইজ হয়েছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে বা প্রবলেমটা 70% কমে গেছে। সো এটা হচ্ছে আপনার রেজাল্ট। সো দেখেন 500 ওয়ার্ডের মধ্যে যদি আপনি 2-3টা এক্সাম্পল দিতে চান, আমি কিন্তু মাত্র 3 থেকে 4টা লাইন বা 5টা লাইন ইউজ করছি। সো আপনি ইজিলি এই মডেলে 500 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3টা এক্সাম্পল আপনি দিতে পারবেন। সো দিস ইজ দ্য রেকমেন্ডেড মডেল বাই চিফ সেক্রেটারিয়েট যে আপনি STAR মডেলটা ইউজ করেন। এবং একটা জিনিস অবশ্যই বলি, এই 4টা এসেতে কোনোভাবেই আপনারা বুলেট পয়েন্ট ইউজ করবেন না। এই 4টা এসেতে
কোনোভাবেই আপনারা ধরেন কি বলে কোনো টেবিল বা কোনো গ্রাফ এগুলো যাতে ইউজ না করেন, এবং মাচ মোর কোয়ান্টিটেটিভ হওয়ার চেয়ে কোয়ালিটেটিভ হওয়াটা আপনাদের জন্য বেটার হবে। অর্থাৎ হচ্ছে আমি এত পার্সেন্ট প্রবলেম সলভ করছি, এটার চেয়ে আসলে কিভাবে করছেন, কতটুক করছেন, কোন ইম্প্যাক্ট গুলো আসছে, আফটার ম্যাথটা কি, এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ। তো এই ছিল 4 essays অফ চিভলিং এক্সপ্লেইনড। আমার পরবর্তী যেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো বলছিলাম সেটা হচ্ছে যে ফ্যাক্টরস টু কনসিডার ওয়াইল চুজিং ইউনিভার্সিটিজ এন্ড কোর্সেস। যে আসলে ভাইয়া যেটা বললেন, অনেক কিছু চিন্তা করতে হবে ইউনিভার্সিটি এবং কোর্স গুলো সিলেক্ট করতে, তাহলে কি কি বিষয় আমি সিলেক্ট করব। একটা জিনিস বলি যে আমরা বাংলাদেশে পড়াশোনা করি, তো বাংলাদেশ সহ অন্যান্য বেশ কিছু কান্ট্রির জন্য ইউকের ইউনিভার্সিটি গুলোর কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, আবার অনেক ইউনিভার্সিটিতে থাকে না। যেমন আমি যখন চিন্তা করলাম যে আমি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট পড়বো বা ডেভেলপমেন্ট স্টাডিজ পড়বো, তো আমার খুব পছন্দের একটা কোর্স আমি পাইছিলাম ইউনিভার্সিটি অফ সাসেক্স। সাসেক্সের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বা আইডিএস, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এর জন্য ওয়ার্ল্ড র্যাঙ্ক নাম্বার 1। সো আমার সাসেক্সে পড়ার বেশ ইচ্ছা জাগছিল আর কি তখন। তো আমি সাসেক্সের ওই যে প্রোগ্রামটা আমি সিলেক্ট করলাম সেই প্রোগ্রামে আমি গেলাম, গিয়ে আমি মোটামুটি অ্যাপ্লিকেশন অর্ধেকের মতো করছি, করে হঠাৎ করে এক কোনায় দেখলাম যে হচ্ছে কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। তো আমি কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট পোর্শনটায় গিয়ে বাংলাদেশ সিলেক্ট করলাম, যে আমি তো বাংলাদেশের স্টুডেন্ট। সেখানে গিয়ে দেখি যে আপনি যদি ওই মাস্টার্সে পড়তে চান বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে, তা আপনাকে বাংলাদেশ থেকে অলরেডি একটা মাস্টার্স কমপ্লিটেড থাকতে হবে, না হলে তারা এই অ্যাডমিশনের জন্য আপনাকে কনসিডার করবে না। সাসেক্সের যে সব কোর্সের জন্যই এটা থাকবে এমনটা না, এমন অনেক মাস্টার্স কোর্স আছে যেখানে আসলে বাংলাদেশ থেকে মাস্টার্স করার দরকার নেই, কিন্তু অনেক প্রোগ্রামের জন্য থাকে। সো এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো আছে কিনা আপনি যে ইউনিভার্সিটি এবং যে কোর্সে অ্যাপ্লাই করবেন সেগুলো অবশ্যই অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। যদি চেক করে ভুলে যান, আপনি অ্যাপ্লাই করে বসে থাকবেন, চিভলিং পোর্টালে 3টা অপশনের একটা হিসেবে এটা আপলোড করে বসে থাকবেন, কিন্তু পরে গিয়ে শুনবেন যে আয় হায় এটা তো আমার জন্য রিকোয়ারমেন্ট মিট করে নাই, তার মানে আপনার কিন্তু একটা অপশন চলে গেল। সো এটা কিন্তু একটা ঝামেলা। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। 2 নম্বরটা হচ্ছে দি ব্যাকগ্রাউন্ড অফ স্টাডি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সিজিপিএ এন্ড সো অন। আপনারা হয়তো এলএসই এর নাম শুনছেন, লন্ডন ইকোনমিক্স, বেশ রেপিউটেড ইনস্টিটিউশন। যারা পাবলিক পলিসি পড়তে চান বা সোশ্যাল সায়েন্স পড়তে চান তাদের জন্য বেশ ভালো। সো আমারও ইচ্ছা ছিল যে এলএসই তে তাহলে একটা কোর্সে অ্যাপ্লাই করব। তো এলএসসি তে যখন আমি অ্যাপ্লাই করতে যাই, তখন অ্যাপ্লাই করতে গিয়ে দেখি যে এলএসসি তে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, চান্স পাওয়া তো পরে, যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতেই আপনার 3.5 লাগবে। মানে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন 3.5 না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে আমি আসলে এলএসসি তে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল না, যেহেতু আমার সিজিপিএ 3.44। সো এই যে এই খুঁটিনাটি বিষয়গুলো আপনি আপনার ওই যে পোর্টালে ইউনিভার্সিটি চয়েস আপলোড করার আগে এবং স্টাডি ইন দি ইউকে এই এসেটা লেখার আগে, 3টা কোর্স সিলেক্ট করার আগে, প্রতিটা ইউনিভার্সিটি কোর্সের ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপনার দেখতে হবে যে আসলে কি 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 বিষয়ে এখানে কাজ করতেছে। এরপর দেখবেন যে কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস এর জন্য 5.5 পেলেই হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস এ 6 পেলেই হয়। আবার ধরেন এলএসই বা ওয়ারউইক, ইউনিভার্সিটি অফ ওয়ারউইক এর ধরনের কিছু জায়গায় আবার 7 পাওয়া লাগে। সো ঝামেলা আছে আসলে, সব ইউনিভার্সিটি যে আইএলটিএস 6ই চাবে এমন না, অনেক ইউনিভার্সিটি 5.5 একসেপ্ট করে, অনেক ইউনিভার্সিটি 7 এর নিচে একসেপ্ট করে না। সো এই জিনিসগুলো আসলে দেখবেন। এবং ব্যাকগ্রাউন্ড অফ স্টাডি, এখন ধরেন আহ আমি একজন ইকোনমিক্স গ্রাজুয়েট, না আমি আমার আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে বলি, ধরেন আমি একজন অ্যানথ্রোপোলজি গ্রাজুয়েট। এখন আমি এলএসসি তে ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়তে চাই, ধরেন আমি পড়তে চাই ডেভেলপমেন্ট ইকোনমিক্স। তো আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স এ গিয়ে দেখলাম কি যে ওরা বিএসএস একসেপ্ট করে, যে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স একসেপ্ট করে, এটা ওরা লিখে রাখছে। এর পরের কোনো এক প্যারাগ্রাফের কোনো এক লাইনে ওরা লিখছে যে আসলে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ওরা একসেপ্ট করে, কিন্তু সেটার সাথে ইকোনমিক্স এর কিছু কোর্স থাকতে হবে, অ্যাটলিস্ট এত ক্রেডিট, ধরেন অ্যাটলিস্ট 15 ক্রেডিট, যেটা আসলে আমার অ্যানথ্রোপোলজির পার্ট হিসেবে আমি কমপ্লিট করি নাই। আলটিমেটলি কিন্তু আমি এই কোর্সে অ্যাপ্লাই করলেও আমি চান্স পাবো না।
সো এই যে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে while choosing your universities and courses. এখন খুব কমন কোয়েশ্চেন, কমন কনফিউশন চিভনিং এ অ্যাপ্লাই করার সময় আমাদের মাথায় ঘুরে, সেটা হচ্ছে যে ভাইয়া তিনটা অপশন আমি চুজ করব, যে আমি তিনটা কোর্স সিলেক্ট করব, এটা কি সেম কোর্স হতে হবে ডিফারেন্ট ইউনিভার্সিটিজে, অথবা ভাইয়া এটা কি সেম ইউনিভার্সিটিতেই ডিফারেন্ট কোর্সে অ্যাপ্লাই করতে হবে? বিষয়টা হচ্ছে যা মন চায় তা হইতে পারে। আমি আমার বেলায় ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে অ্যাপ্লাই করছি, ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টারে অ্যাপ্লাই করছি, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে অ্যাপ্লাই করছি, কিন্তু আমার যে কোর্স সেই কোর্স গুলো একই ছিল। ওই যে বাকি দুটোতে আমি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করেছিলাম, এবং ম্যানচেস্টারেরটা আমি একটু ডিফারেন্ট, মানে এই প্রোগ্রামটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, ম্যানেজমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস। সো আমি এখানে অ্যাপ্লাই করছিলাম। সো আমি কিন্তু আসলে সেকেন্ড যে ডিফারেন্ট ইউনিভার্সিটি বাট সেম টাইপের কোর্স, ওইটা আমি ফলো করছি। কিন্তু কারো মনে হইতেই পারে যে ভাইয়া আমার তো আসলে পাবলিক হেলথ এক্সপিরিয়েন্স আছে, আমার আবার ধরেন ভ্যাকসিনোলজিতেও এক্সপিরিয়েন্স আছে, তো আমি আসলে 2 টাইপের কোর্সে অ্যাপ্লাই করতে চাই বা 3 টাইপের কোর্সে অ্যাপ্লাই করতে চাই। আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু করলে ওই যে স্টাডি ইন দ্য ইউকে তে আপনাকে জাস্টিফাই করতে হবে, এটা জাস্ট মাথায় রাখবেন। সো যেভাবে আপনি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারেই 3টা কোর্সে অ্যাপ্লাই করবেন, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের, পভার্টি, এডুকেশন, জেন্ডার মিলে হইতে পারে, এটাও হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু 3টা ডিফারেন্ট কোর্স হলেই হবে, দ্যাট ইজ দি মেইন থিং। তো এবার আসি যে আমি যেটা বলেছিলাম যে ইউকে প্রায়োরিটি এরিয়ার সাথে মেলে কিনা আপনার কাজ বা আপনার প্রোফাইল বা আপনার ইউনিভার্সিটি চয়েসেস বা আপনার কোর্স চয়েসেস, সেই জিনিসগুলো আসলে মাথায় রাখবেন। এখন ইউকে আপনার দেশে কোন কোন সেক্টরে কাজ করে সেটা কোথা থেকে পাবেন, সেটা এফসিডিও, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, এফসিডিওর ওয়েবসাইটে গেলে পাবেন। সেটা ইউকে গভর্নমেন্ট ইন বাংলাদেশ বা ইউকে ইন বাংলাদেশ বা ব্রিটিশ হাই কমিশন ইন বাংলাদেশ, এই টাইপ যে লিঙ্কডইন পেজ বা ফেসবুক পেজ বা তাদের ওয়েবসাইট, আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা ওয়েবসাইট ঘাটেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এসব ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন যে আসলে কি কি বিষয় নিয়ে ইউকে গভর্নমেন্ট ইন বাংলাদেশ কাজ করতেছে, ফান্ড দিতেছে, সহায়তা করতেছে, ইমপ্লিমেন্টেশনে হেল্প করতেছে, কোন কোন বিষয় নিয়ে। তো আপনাদের জন্য আমি একটা সুবিধা করে দিছি যে আমি একটু কয়েকটা বিষয়কে আসলে তুলে আনার চেষ্টা করছি, যে আমার জানা মতে আমি যখন অ্যাপ্লাই করেছি তখন আমি যে রিসার্চটা করেছিলাম তা অনুযায়ী এই বিষয় ইউকে গভর্নমেন্টের প্রায়োরিটি এরিয়া ইন বাংলাদেশ। এবং আপনি যদি চিভনিং অ্যাওয়ার্ডস বা এফসিডিওর যে ফেসবুক পেজ আছে ভেরিফাইড, সেখানে যদি আপনি যান সেখানেও আপনি এই বিষয়গুলোই দেখবেন। ওদের যে রিসেন্ট প্রকাশিত যে ভিডিও অ্যাপ্লিকেশনের জন্য, সেখানেও কিন্তু ওরা এই কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করছে। ইউকে প্রায়োরিটি এরিয়াজ ইন বাংলাদেশের মধ্যে এডুকেশন আছে, ইনোভেশন আছে, পাবলিক পলিসি আছে, সেফটি আছে, জেন্ডার ইকুয়ালিটি আছে, পাবলিক হেলথ আছে, লিডারশিপ আছে, সাস্টেইনেবিলিটি আছে। এখন ধরেন এই আমাদের আজকের এই ওয়েবিনারে একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট কানেক্টেড, উনি হয়তো বলতে পারেন যে ভাই আমি তো আমার ইঞ্জিনিয়ারিং দেখতেছি না এখানে। ভাইয়া আসলে কভার্ড, আপনি সাস্টেইনেবিলিটি বা লিডারশিপ বা ইনোভেশন এই কোনো একটা থিমে যদি আপনি আপনার এক্সপেরিয়েন্সকে, আপনি আপনার এসে গুলোকে আপনি কানেক্ট করতে পারেন, তাহলে ইউ হ্যাভ বেটার চান্সেস টু গেট সিলেক্টেড। পার্সোনালি আমি আমার থিমটা আসলে ইনোভেশন, লিডারশিপ এন্ড জেন্ডার ইকুয়ালিটি, এই 3টা থিমের মধ্যে আমি কানেক্ট করার চেষ্টা করছিলাম, এবং উইথ মাচ মোর এমফাসিস অন ইউথ এম্পাওয়ারমেন্ট। সো আমি বলবো যে যিনি ডাক্তার, ওনার জন্য পাবলিক হেলথ মাচ মোর কানেক্টেড হবে। যিনি সোশ্যাল সায়েন্সের এনজিও তে চাকরি করেন, তাদের জন্য হয়তো পাবলিক পলিসি বা জেন্ডার ইকুয়ালিটি, লিডারশিপ, এই জিনিসগুলো মাচ মোর কানেক্টেড হবে। কথার কথা উদাহরণস্বরূপ বলতেছি যে কেউ যদি টিচ ফর বাংলাদেশে কাজ করেন, আপনাদের জন্য এডুকেশন এন্ড ইনোভেশন, এই থিম গুলো আসলে মাচ মোর কানেক্টেড হবে। সো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমি ফিউচার ক্যারিয়ার প্ল্যান লিখতেছি, আমাকে কোন কোন প্রায়োরিটি এরিয়াকে আমি কানেক্ট করার চেষ্টা করতেছি, এবং ইউকে গভর্নমেন্ট উইদিন ফিউ ইয়ার্স কি কি কাজ করছে তার সাথে আমি কিভাবে কানেক্টেড, এই জিনিসগুলো আপনাকে আসলে ফুটিয়ে তুলতে হবে। চিভনিং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এই যে কানেক্টিভিটি গুলো, এবং ওই যে 2000 ওয়ার্ড অর্থাৎ 500 × 4, 500 ওয়ার্ডের 4টা এসে, এই 2000 ওয়ার্ডই আসলে আপনার ভাগ্যটা নির্ধারণ করে দিবে যে আসলে আপনি আদৌ সিলেক্টেড হবেন কি হবেন না।
সো মাই জেনারেল টিপস টু ইউ, যেহেতু প্রায় শেষের দিকে চলে আসছি, শেষই বলতে গেলে আমার প্রেজেন্টেশন, মাই জেনারেল টিপস টু ইউ হবে যে আসলে ক্যাজুয়াল হলে সাকসেস পাওয়া একটু কষ্ট। তো আমরা যেভাবে, আমার মনে হয়েছে যে আমার আশপাশের অনেক বিষয় দেখে, বা আমি যখন অ্যাপ্লাই করছি এট দ্য সেম টাইম অনেক অ্যাপ্লিকেন্ট আমরা কয়েকজন মিলে অ্যাপ্লাই করছি। সো হাউ ডিড আই মেক ইট, তাই তো? তো আমার মনে হয় যে এই যে এফোর্ট, এই যে পরিশ্রম, এটার আসলে কোনো বিকল্প নাই। কারণ আমার চেয়ে বেশি, অনেক বেশি সিজিপিএ আছে এমন মানুষের এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে ফান্ড তারা সিকিউর করতে পারেন নাই। আবার আমার চেয়ে কম সিজিপিএ আছে এমন বেশ কয়েকজন আমার পরিচিত বন্ধু বান্ধবী আছেন যারা কানাডাতে বা ইউএসএ তে ফুল ফান্ড নিয়ে যাচ্ছেন। সো আসলে এই যে পরিশ্রম, রিসার্চ এবং ব্যাকগ্রাউন্ডে একটু ঘাটাঘাটি করা, এরপর একটু আমার এসওপিটা নিয়ে বসা বা এসএ নিয়ে বসা, এরপর হচ্ছে আমার রেফারেন্স লেটারটা নিয়ে বসা, এবং স্মার্টলি ডিসিশন নেওয়া যে আমি আসলে কোন কোন ফেজে বা কোন কোন স্টেপে আমি কি করব, এই জিনিসগুলোর আসলে কোনোই বিকল্প নাই। সো আপনি যদি ডিটারমাইন্ড হন যে আপনি এই বছর 2022 ইনটেকে চিভলিং স্কলার হতে চান, তো সেক্ষেত্রে নাও ইজ দ্য টাইম, যে এখন থেকে আপনাকে কাজ করতে হবে। অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে, অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে নভেম্বরে। সো ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম। আপনাকে এর মধ্যেই এই যে বিশাল ব্যাকগ্রাউন্ড স্টাডির কাজ, বিশাল কয়েকটা এসে লেখার কাজ, এগুলো করতে হবে। সো আপনারা কাজে লেগে পড়েন। এবং আমি বলবো যে ওই যে স্মার্ট হওয়া, বোল্ড হওয়া, এবং আসলে আহ, প্রতিটা অপরচুনিটিকে গ্রাস্প করা, এই জিনিসগুলো, এই অ্যাকসেপ্টেন্স গুলো আপনাদের নিজেদের মতো যদি গ্রো করতে পারেন, তাহলে আমার মনে হয় এই যে পজিটিভ অ্যাটিটিউডটা আপনাদের অনেক দূর এগিয়ে নিতে, অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মনে করছি। সো আমার প্রেজেন্টেশনের এখানেই শেষ। আই এম হ্যান্ডিং ওভার দি পোডিয়াম টু রিশাল। ওকে রিশাল, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ শান ভাইয়া ফর সাচ এ নাইস প্রেজেন্টেশন আর কি, এন্ড স্লাইডস গুলো খুবই খুবই ওয়েল অর্গানাইজড ছিল আপনার, মানে আমরা খুব ক্লিয়ারলি আর কি। শান ভাই, ক্যান উই সি ইউ? আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। সো থ্যাংক ইউ সো মাচ ফর সাচ এ নাইস প্রেজেন্টেশন। আমার হাতে অলরেডি অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমরা রেজিস্টার্ড পার্টিসিপেন্টসদের কাছ থেকে আগেই পেয়েছি রেজিস্ট্রেশনের সময়। এছাড়া আপনারা এখানে যাদের প্রশ্ন আছে আপনারা এর মাঝখানে টাইপ করতে পারেন, কারণ আমার হাতে যে প্রশ্নগুলো আছে ইউজুয়ালি সেগুলোর মাঝখানে আপনাদের অনেক প্রশ্ন কভার হয়ে যাবে। এরপরে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন। And আমরা খুব ছোট ছোট ভাবে আমাদের শান ভাইয়া মেনশন করেছেন, প্লাস আমাদের সেশনের একটা সময় স্বল্পতা আছে। সো ফার্স্ট প্রশ্ন আর কি জানবো যে শেভেনিং স্কলারশিপের, আপনি তো অলরেডি বলেছেন, বাট যারা আন্ডারগ্রেড করছেন এরকম কোনো ফিল্ড আছে কিনা যে আমি যদি এই ফিল্ডের হই তাহলে আমার জন্য মেবি শেভেনিং অনেক সুটেবল? আমি অলরেডি কিন্তু বলেছি রিশাল, যে ইউকে প্রায়োরিটি এরিয়া গুলোকে যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে আসলে মাচ মোর বেটার। সো ফিল্ড, আমি যদি বলি যে এই বছর আমরা যারা যারা চান্স পাইছি, এর মধ্যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার আছেন, আমি একজন নিতান্ত অ্যানথ্রোপোলজিস্ট আছি, ডাক্তার আছেন, লয়ার আছেন, আর্মি পার্সন আছেন এই বছর ইনটেকে। সো ইউ ক্যান সি যে এই স্কলারশিপটা আসলে ডাইভার্সিফাইড ফিল্ডকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে। সো যে কোনো ফিল্ডেই যদি আপনি থাকেন, আপনি যদি ইউকে প্রায়োরিটি এরিয়া গুলোকে কানেক্ট করতে পারেন, তাহলে আসলে এটা আসলে কোনো সমস্যা না, বা এটা আসলে আপনাকে কোনো অ্যাডভান্টেজ দিবে এমনটাও না। কিন্তু আপনাকে ওই প্রায়োরিটি এরিয়া গুলোকে কানেক্ট করতে হবে আসলে। জি, থ্যাংক ইউ সো মাচ। শহীদুল ইসলাম শিহাব আমাদের ফেসবুকে কমেন্ট করেছিল যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে কাউন্ট হবে কিনা, এটা অলরেডি শান ভাইয়া মেনশন করে দিয়েছেন এবং খুব সুন্দর করে দেখিয়েছেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো কিভাবে তারা কাউন্ট করবে। একটা আরেকটা প্রশ্ন এটার সাথে ইন্ডিকেট, মানে এটার সাথে রিলেটেড করতে চাই, সেটা হলো যে আমি সাপোজ একটা রেলেভেন্ট ফিল্ড না অন্য কোনো ফিল্ডের লিডারশিপ বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেটা কতটুকু হেল্প করে? আচ্ছা, আহ, ধরেন আমি অ্যানথ্রোপোলজি গ্রাজুয়েট, কিন্তু আমি আসলে পড়তে চাচ্ছি একটা ডিফারেন্ট জিনিস। যেমন আমি বলি, অ্যানথ্রোপোলজি থেকে পড়ে ডেভেলপমেন্ট স্টাডিজ পড়া বা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট পড়া, এটা কিন্তু আসলে খুব যে ফিল্ডে আসি এমনটা না, একটু কিন্তু ডিভিয়েট করতে হয়েছে। সো আমি বলবো যে যদি আপনার অন্য সেক্টরে এক্সপিরিয়েন্স থাকে,
আমার মনে হয় যে ওই সেক্টর ওয়াইজ কোর্স চুজ করা এবং সেটাকে জাস্টিফাই করা হয়তো মাচ মোর বেনিফিট দিবে আপনাকে। কিন্তু ধরেন আমি একজন ইঞ্জিনিয়ার, তো আমি একজন ইঞ্জিনিয়ার কিন্তু একই সাথে আমি কোনো একটা ভলান্টারি অর্গানাইজেশনে কাজ করছি, সেখানে আমি লিড দিছি। সো ওটাও কিন্তু আপনার লিডারশিপ ক্যাপাসিটি, ওটাও কিন্তু আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি। সো ওটাও আপনি কাউন্ট করাতে পারবেন বা আপনি আপনার অ্যাপ্লিকেশনে আসলে উল্লেখ করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তো ওই লিডারশিপ এন্ড ইনফ্লুয়েন্স এসেতে বা নেটওয়ার্কিং এসেতে আপনি হয়তো আপনার কোর্সের সাথে, সিলেক্টেড কোর্সের সাথে রিলেভেন্ট না এমন এমন এক্সপিরিয়েন্স গুলো আপনি উল্লেখ করতে পারবেন, প্রবলেম নেই আসলে। থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো প্রশ্ন আছে মানে আসছে যেগুলো আসলে আগে অলরেডি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ভলান্টারি এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে শাওন ভাই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। আর আইএলটিএস এর ক্ষেত্রে আপনি বললেন যে আইএলটিএস টা আসলে খুব একটা এই এই বছর শেভেনিং এর জন্য বা চিভেনিং এর জন্য লাগছে না, একটু কিন্তু আবার এখানে আমি একটু রিশাল, আমি কোশ্চেনটা বুঝতে পারছি, আমি সরি ইন্টারাপ্ট করলাম। আমি জি একটু প্লিজ। ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে চিভনিং এর অ্যাপ্লিকেশনের ডেডলাইন নভেম্বরে শেষ হয়ে যাবে। ওকে, সো এটার কোনো দরকার নাই যে নভেম্বরের আগে আপনাকে আইএলটিএস কমপ্লিট করতে হবে, কারণ আপনি আইএলটিএস বাদেও আইএলটিএস এর কোনো জায়গায় নেই এখন। চিভনিং এর 2-3 বছর আগে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ছিল, স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আইএলটিএস এর কোনো দরকার নেই। কিন্তু যখন কেউ ইউকে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে যাবে, এবং যেটার জন্য আমি যেটা বলছি যে 14 জুলাই 2022 পর্যন্ত অফার লেটার নিয়ে আসার ডেডলাইন আছে। তো ইউকে ইউনিভার্সিটি গুলা কি হবে, আইএলস বাদে বা টোফেল বাদে বা ওই যে ওআইইটিসি এই টাইপ কিছু স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আছে, এগুলো বাদে ওরা আসলে অফার লেটার বাংলাদেশের গ্রাজুয়েটদের আসলে ওরা দিবে না। সো এই নভেম্বরের মধ্যে চিভনিং এর অ্যাপ্লাই করার জন্য আইএলস লাগবে না। কিন্তু আসলে ইউকে ইউনিভার্সিটি গুলো থেকে অ্যাডমিশন সিকিউর করতে গেলে, আনকন্ডিশনাল অফার লেটার পেতে গেলে আলটিমেটলি তোমাকে আইএলস হোক টোফেল হোক যেটাই হোক একটা টেস্ট দিতেই হবে। এটা থেকে আসলে বাঁচার কোনো চান্স নাই। এটাই হচ্ছে উত্তর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ক্লারিফিকেশন ভাইয়া। মাস্টার্সে শেভেনিং এ অ্যাপ্লাই করার সময় আমরা আসলে আগে আলোচনা করছিলাম সেশন শুরু হওয়ার আগে, তারপর এই প্রশ্নটা এসেছে যে মাস্টার্সে এনরোল করা থাকলে কি অ্যাপ্লাই করা যাবে কিনা, অথবা কারো হয়তো আন্ডার গ্রাডে সিজিপিএ লো, তার যদি মাস্টার্সে আরেকটু বেটার সিজিপিএ থাকে সেক্ষেত্রে, বা মাস্টার্স থাকলে সেক্ষেত্রে কি তার অ্যাপ্লিকেশনটা আরেকটু স্ট্রং হবে কিনা? অবশ্যই স্ট্রং হবে, অবশ্যই স্ট্রং হবে। আহ একটা জিনিস একটু বলি যে বাংলাদেশে মাস্টার্স করা থাকলে আমি ইউকে থেকে মাস্টার্স করতে পারবো। অবশ্যই পারবেন, কারণ আমি বলছি যে অনেক ইউনিভার্সিটি চাই যে তুমি বাংলাদেশ থেকে মাস্টার্স করে যাও। আবার তবে একটা জিনিস আমি একটু বলি, আহ, আমার আন্ডারগ্র্যাডে সিজিপিএ লো, কিন্তু মাস্টার্স আমার ভালো সিজিপিএ। এই যে সিজিপিএ এবং সিজিপিএ নিয়ে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ, এটা হয়তো একজন মানুষকে ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট কনফার্ম করার জন্য হেল্প করবে, কিন্তু চিভনিং স্কলারশিপ পাইতে হেল্প করবে এটা করবে না আসলে। সো ওই চারটা ফ্যাক্টর যেটা বলছি, লিডারশিপ, নেটওয়ার্কিং, ওগুলো বাদে আসলে সিজিপিএটা ওইখানে যে তাকে অ্যাডভান্টেজ দিবে, বা লো সিজিপিএ হলে কেউ যে পিছিয়ে পড়বে এমন কোনো কথা নাই আসলে। জি, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের একটা প্রশ্ন এসেছে, তারেক আহমেদ চৌধুরী করেছেন যে ভাইয়া আমি যদি 3টি ইউনিভার্সিটিতে 3টি ভিন্ন কোর্সে অ্যাপ্লাই করি, তাহলে স্টাডি ইন ইউকেএস এ লেখার সময় কি 3টি ভার্সিটি এবং 3টি কোর্স নিয়ে লিখতে হবে, এবং যে কোনো একটি নিয়ে কি চেভনিং এ আসলে অ্যাপ্লাই করা যাবে কিনা? এর সাথে আসলে আরেকটা প্রশ্ন ছিল, আমি একটু অ্যাড করে দেই। আপনি যে ফিল্ড গুলো কোর্স গুলো চুজ করেছিলেন, এটার সাথে যে কোর্স গুলো ছিল সেটা কেন চুজ করেছিলেন, আপনার প্ল্যানটা কি? ওকে, প্রথমে আমি যে কোশ্চেনটা সেই কোশ্চেনটার অ্যান্সার করি। ওই যে স্টাডি ইন দি ইউকেএসএ, এই ইউকেএসএ তে এক একজন এক এক ভাবে লেখে। এক একজন করে কি যে আমার ফার্স্ট চয়েসটাকে এমফাসাইজ করে, অনেকগুলো ওয়ার্ড লেখে, প্রায় 300 ওয়ার্ড। এরপর সেকেন্ড চয়েস আর থার্ড চয়েসকে হচ্ছে ওরা কম লেখে। কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট হবে যে ওই এসেটাকে, আচ্ছা ভালো কথা, এসে গুলো কিন্তু কয়েকটা প্যারাগ্রাফে বিন্যস্ত করতে হবে প্রতিটা এসে। সো সবচেয়ে স্ট্যান্ডার্ড হবে যে 3টা ইউনিভার্সিটি 3টা কোর্সের যে চয়েস, প্রতিটা চয়েসের জন্য এক একটা আলাদা আলাদা প্যারাগ্রাফ লেখা, যে আসলে আমি এটা কেন পড়তে চাচ্ছি, আসলে আমি ওইটা কেন পড়তে চাচ্ছি। সো এইভাবে 3টা আলাদা প্যারাগ্রাফ লিখলে আমার মনে হয় মাচ মোর বেটার হবে। আর আমি কেন আহ, এই বাকি কোর্স গুলো চুজ করছি, যদি এখানে আসলে আমি আমার প্রোফাইল যেটা দেখাইছি এখানে হয়তো পুরোপুরি বোঝানো সম্ভব হয় নাই, কিন্তু আমি একজন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হতে চাই। এবং হচ্ছে আমি প্রায়
ভার্সিটিতে ঢোকার পর থেকেই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতেছি, এবং আমার যেহেতু একটা নিজস্ব অর্গানাইজেশন আছে, আই ড্রিম অফ মেকিং দ্যাট অর্গানাইজেশন বিগ। সো এই জন্য আমি আসলে খুব স্পেসিফিক কিছু চিন্তা থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস এই কোর্সগুলো আসলে চুজ করেছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য রিজন অ্যাকচুয়ালি। যে ইন দ্য মিন টাইম আপনি যেহেতু আপনার অর্গানাইজেশনের কথাই বললেন, আপনার অর্গানাইজেশন নিয়ে খুব ছোট করে কিছু শুনতে চাই, এন্ড আসলে এই স্টোরিটাও ছোট করে শুনতে চাই যে হাউ স্টার্টেড, যাতে আসলে আমরা এখানে যারা পড়াশোনা করছে তারাও যাতে এই ধরনের স্বপ্ন দেখতে পারে যে আসলে নিজেদের একটা অর্গানাইজেশন। আচ্ছা, আমার অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইউথ ফর চেঞ্জ। ইউথ ফর চেঞ্জ একটা গ্লোবাল ইউথ অর্গানাইজেশন। আমরা 3টা দেশে অপারেট করি এখন, ইউকেতে, তানজানিয়াতে এবং বাংলাদেশে। এবং 3 দেশেই আমরা 3টা আলাদা আলাদা এন্টিটি হিসেবে রেজিস্টার্ড, এবং হয়তো ফিউচারে আমরা একটা ইন্টারন্যাশনাল রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসেবে দাঁড়াতে চাই। এটা প্ল্যান, এখন এটা হতেও পারে নাও হতে পারে, দেখা যাক। তো এটা আসলে কিভাবে স্টার্ট হয়, 2015-র দিকে ইউথ ফর চেঞ্জ নামে একটা প্রজেক্ট চালু হয়, যেটা আসলে একটা আইএনজিও বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা শুরু করে। এবং সেই প্রজেক্টের অংশ হিসেবে আমরা বাংলাদেশ, ইউকে, তানজানিয়া এবং ইথিওপিয়া, এই 4টা দেশে কিছু গ্রুপ অফ পিপল আমরা এক হয়ে কাজ করা শুরু করি। ইথিওপিয়াতে পরবর্তীতে গৃহযুদ্ধ শুরু হয়, যে কারণে ইথিওপিয়ার গ্রুপটা আসলে আর কন্টিনিউ করতে পারেনি, কিন্তু ইউকে, তানজানিয়া এবং বাংলাদেশ আমরা কাজ করে যাচ্ছিলাম। তো কিছুদিন পরে প্রজেক্টটা শেষ হয়ে যায়। ডেভেলপমেন্ট সেক্টরে যেটা হয়, যে প্রজেক্ট শেষ, তো এখন আমরা কি করব? তো আমরা তখন চিন্তা করলাম যে আমাদের যেটা একটা প্ল্যাটফর্ম আছে এবং আমরা কাজ করতেছি, আমরা পার্সোনালি বিভিন্ন জায়গায় কাজ করতেছি, তো আমরা ডিসাইড করি যে আমরা আমাদের রেজিস্ট্রেশনটা নিব। রেজিস্ট্রেশন নিয়ে আমরা আসলে কন্টিনিউ করে যাব আমাদের কাজ। তো ওই চিন্তা থেকে আমাদের কিন্তু আসলে রেজিস্ট্রেশন নেওয়া, এরপরে নিজেরা কাজ শুরু করা। প্রথম 1 বছর আসলে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে, কোনো কাজ পাই নাই। এরপরে নিজেরা নিজেদের পকেটের টাকা থেকে কিছু কাজ করছি। এরপরে আমরা আস্তে আস্তে ফান্ড পাওয়া শুরু করছি, আস্তে আস্তে কাজ পাওয়া শুরু করছি। এবং বিশ্বাস করেন, এই যে ফান্ড পাই নাই, দাঁড়িয়ে ঘুরছি, এরপরে আমি ফান্ড পাইছি, এই স্টোরিটা আমি চিভনিং এর এসেগুলোতে লিখছি। কারণ এগুলাই আসলে আপনাকে লিখতে হবে, যে আপনি নিজে কিভাবে ইনিশিয়েট করতেছেন ফ্রম আউট অফ নোওয়্যার। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড ফর চেঞ্জ অ্যাকচুয়ালি। মানে আমি ওয়েবসাইটে যতটুকু দেখেছি যে চিভনিং স্কলারশিপ ইজ অল অ্যাবাউট চেঞ্জ মেকারস, কারা সত্যিকারের আর কি প্রভাবটা ফেলছে সোসাইটিতে। সো বেস্ট অফ লাক ফর ইওর মাস্টার্স। ভাই আপনার ভিসার কি অবস্থা? জাস্ট ইন দ্য মিন টাইম আমি একটু জানতে চাচ্ছি যে কোভিড এর মাঝখানে। আমার আমার পাসপোর্ট এখন এমবাসিতে, আমি জানি না ওকে, ভিসা কবে দিবে। ভিসার জন্য সাবমিট করছি, হয়তো আগামী মাসের মাঝখানের দিকে যেতে পারি, যদি সবকিছু ঠিকঠাক থাকে। কোভিড এর কারণে কি আগামী বছরগুলোতে কি স্কলারশিপ গুলোতে কোনো চেঞ্জ আসবে? আচ্ছা, একটা জিনিস একটু বলি। গত বছর বাংলাদেশ থেকে প্রায় 16 জন সিলেক্টেড হয়েছিল চিভলিং অলরাইট। এর জন্য, আর আমাদের এই বছর অ্যারাউন্ড 20, এই নাম্বারটা প্রায় 20 জনের মতো। কিন্তু চিভলিং এ এই বছর গ্লোবাল বাজেট কাট হয়েছে, অর্থাৎ গত বছর টোটাল যে নাম্বারটা সিলেক্টেড হয়েছে গ্লোবালি, এই বছর গ্লোবালি কম সিলেক্টেড হয়েছে, কারণ বাজেট কাটে পড়তেছে, ইউকে গভর্নমেন্টের বাজেট কমে আনতেছে। তো বাংলাদেশ কিন্তু বলা যায় যে আমরা আসলে ওই যে ডেভেলপমেন্ট স্ট্যাটাসের কারণে বাংলাদেশ থেকে আমার মনে হয় আগামী বেশ কয়েক বছরও উল্লেখযোগ্য সংখ্যক চিভলিং স্কলার সিলেক্টেড হবেন। এটা নিয়ে আসলে প্রবলেম হবে বলে মনে করছি না। সো আপনারা তো মনে হয় এই বছর 18 জন সিলেক্টেড হয়েছেন, কংগ্রাচুলেশনস টু ইউ অল। সো তারপর আমরা আসলে আহ, আরো একটা বা দুটো প্রশ্ন আমার হাতে আছে, খুব কুইক প্রশ্ন করে ফেলবো, বাট তার মাঝখান থেকে অডিয়েন্স থেকে একটু প্রশ্ন নেই। আমাদের একজন টিমমেট শারাফানজুম মিশি হাত তুলেছে, আরো যদি কারো প্রশ্ন থাকে হাত তুলতে পারে। তো মিশির প্রশ্নটা আমরা শুনে আসবো। থ্যাংক ইউ ভাইয়া। অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল, এন্ড আমি আসলে যেগুলো জানতাম না অনেক কিছু জানতে পেরেছি। বাট আমার স্পেসিফিক্যালি 3টা কোয়েশ্চেন আছে ভাইয়ের কাছে। একটা হচ্ছে যে আপনি যে 4টা এস এর কথা বলছেন, ওখানে হচ্ছে একটা লিডারশিপ নিয়ে একটা এসে ছিল, এন্ড হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে একটা এসে ছিল। তো এগুলো নিয়ে যখন আমরা জাস্টিফাই করব বা এগুলো নিয়ে যখন আমরা লিখবো, এটার সাথে কি কোনো আমাদের এই কোনো প্রুফ বা রিটেন ডকুমেন্ট সাবমিট করতে হবে কিনা যে আমার এটা প্রমাণ আছে কি? এন্ড দেন হচ্ছে যে আপনি যে ডকুমেন্টস গুলো বললেন যে আমাদের এগুলো লাগবে না, যেমন কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর অ্যাচিভমেন্টস, এগুলো যদি আমাদের থাকে তাহলে এটা কোনো এক্সট্রা বেনিফিট অ্যাড করবে কিনা আমাদের সেভিংটা পেতে? আর হচ্ছে আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি বলছেন 2 বছর পর দেশে ব্যাক করতে হবে। তো 2 বছর দেশে ব্যাক
করার সেই কারণটা কি এবং দেশে ব্যাক করে মানে এটা আমাদের কারণটা কি, এন্ড এটার পর আমাদের পিআর পেতে বা হচ্ছে এরপর যদি আমি ব্যাক যাই তাহলে আমাদের পরবর্তী ক্যারিয়ার প্ল্যানিংটা কিভাবে কি হওয়া উচিত? ওকে, থ্যাংক ইউ ফর দি কোয়েশ্চেনস। প্রথম কোয়েশ্চেন আনসার হচ্ছে যে নো। আপনি এসএতে যা যা এক্সপিরিয়েন্স লিখবেন তার সাপেক্ষে চিভনিং পোর্টালে কোনো এভিডেন্স আপলোড করতে হবে না। 2 নম্বর আনসার হচ্ছে যে আমি অ্যাড করলে অ্যাডভান্টেজ পাবো কিনা, তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে চিভনিং পোর্টালে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কো কারিকুলার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড দেবার অপশনটাই নাই। সো আপনি আসলে আপলোড দিতেও পারবেন না। সো অ্যাডভান্টেজের কথা আসলে আসা। থার্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আমি একটু কারেকশন দেই, সেটা হচ্ছে 1 বছরের কোর্স 1 বছর পরেই আপনাকে ফেরত আসতে হবে, 2 বছর না। নর্মালি কি হয় যে ইউকে তে যারা যায় স্টুডেন্ট তারা 1 বছরের কোর্সটা কমপ্লিট করার পরে 2 বছরের ওয়ার্ক পারমিট পায়, 2 বছরের। কিন্তু চিভনিং স্কলারদের এই সুযোগটা নাই। আমি যেটা বলছি যে ইউকে গভর্নমেন্ট আপনাকে একটু ব্র্যাগিং করেই বলি, একজন চিভনিং স্কলারের পিছনে মোর দ্যান মানে 50 লাখ টাকারও বেশি খরচ হয়, প্রায় 54 লাখ টাকার মতো অ্যারাউন্ড। এটা আপনার কোর্সের উপর ডিপেন্ড করে। সো ইউকে গভর্নমেন্ট আপনাকে এই অর্ধ কোটি টাকা দিয়ে পড়াচ্ছে এবং বাংলাদেশ সরকারও আপনাকে অ্যালাউ করতেছে যে আপনি যান। সো তাদের এই যে আপনাকে তারা পড়াচ্ছেন, তারা আপনাকে লিডারশিপ ডেভেলপ করার ক্যাপাসিটিটা দিচ্ছেন, এটার কারণই হচ্ছে যাতে আপনি আপনার হোস্ট কান্ট্রিতে বা আপনি আপনার দেশে ফেরত এসে আপনার দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে পারেন। এবং এটা একটা বাইন্ডিং এগ্রিমেন্ট, আপনাকে অবশ্যই এই এগ্রিমেন্টটা সাইন করতে হবে। কোনো একজন চিভলিং স্কলার যদি ডিসাইড করে যে আমি 1 বছর পড়াশোনা করছি, আমি দেশে ফেরত যাব না, ইউকে গভর্নমেন্ট বলবে ঠিক আছে তাহলে 54 লাখ টাকা ফেরত দাও। এটাই লেখা আছে কন্ট্রাক্টে। সো এই জিনিসগুলো যে এক এক স্কলারশিপের এক এক শর্ত। ইরাসমাস স্কলারশিপে কখনোই আপনাকে বলা হবে না যে আপনি দেশে ফেরত আসেন না হলে টাকা ফেরত দেন বা এরকম কিছু, বা আপনার স্কলারশিপ নাল হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে, এ ধরনের কোনো কথা নেই। কিন্তু চিভলিং স্কলারশিপের এটাই একটা উল্লেখযোগ্য সিগনিফিকেন্ট শর্ত যে আপনাকে ফেরত আসতেই হবে। কেন আসতে হবে? কারণ আপনি একজন চিভলিং স্কলার, আপনার কাছ থেকে এটাই এক্সপেক্টেড যে আপনি আপনার কান্ট্রি ডেভেলপমেন্টে আসলে আহ, অবদান রাখবেন। সো আপনি আপনার জায়গা থেকে যাতে কাজ করতে পারেন এই জন্যই আপনাকে দেশে ফেরত আসতেই হবে। এটার কোনো আসলে সেকেন্ড কোনো অপশন নাই, থাকা যাবে না আসলে ইউকে তে। সো যেহেতু অপশন নাই, সো পিআর বা ইউকে তে সেটেলড হওয়ার প্রশ্নটা আসলে চিভলিং স্কলারশিপ পাওয়ার পরপরই আসে না। সো আপনি যখন চিভলিং স্কলারশিপে ফেরত আসবেন, 2 বছর আপনি বাংলাদেশের জন্য কাজ করলেন, করার পরে যদি আপনি কোনো পিএইচডি অফার পান সেটা ডিফারেন্ট, তখন আপনি যেতে পারবেন, ওটা কোনো সমস্যা না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ শান ভাই ফর দ্য ক্লারিফিকেশন। আমাদের আরেকটা প্রশ্ন এসেছে যে 3টা অফার লেটার কি মাস্ট লাগবে নাকি যে কোনো 2টা বা একটা আনকন্ডিশনাল অফার লেটার পেলেই হবে? এটা একটা আনকন্ডিশনাল অফার লেটার পেতে হবে। ইন মাই কেস আমি খুব দুঃখ নিয়ে বলি, 3টা ইউনিভার্সিটি যেহেতু চুজ করছি, 3টা ইউনিভার্সিটির 3টা তো অবশ্যই সেম র্যাঙ্কে না। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ওয়ার্ল্ডের টপ 30-র মধ্যে, ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টার র্যাঙ্কিং সামওয়্যার অ্যারাউন্ড 600, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন আরেকটু পিছে। তো খুব দুঃখের বিষয় আমাকে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে রিজেক্ট করছে, আমাকে অ্যাডমিশন দেয় নাই। কেন যে দেয় নাই আমি জানি না। ইভেন ওয়েস্টমিনস্টার থেকেও আমি পাইছিলাম, ম্যানচেস্টার থেকেও পাইছিলাম। সো এটা বিষয় না, আপনার যেকোনো একটা থেকে পেলেই চলবে। তো আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনার আসলে অপশন থাকে যে স্যার আমি তো আসলে যখন অ্যাপ্লাই করছি তখন আমি অমুক ইউনিভার্সিটিকে 1 নম্বরে দিয়েছিলাম, কিন্তু আমি আসলে এটাকে এখন 2 নম্বরে নিয়ে যেতে চাই, আমি আমার 2 নম্বর ইউনিভার্সিটি চয়েস থেকে 1 নম্বরে আনতে চাই। ওরা এটা অ্যালাউ করবে, এটা কোনো সমস্যা নেই। সো 3টা থেকে একটা একটা পেলেই চলবে, প্রবলেম নাই। সো চিভলিং এর যে প্রাইম মানে একটা সেকেন্ডারি যে ভাইভাটা হয় বা ইন্টারভিউটা হয়, সেই ইন্টারভিউর আগেই কি আসলে ইউনিভার্সিটির রেজাল্টটা জানা যায়? না, এরকম এরকম কোনো কথা নেই। যেমন আমার স্কলারশিপ কনফার্মেশন পাওয়ার পরে আমাকে ম্যানচেস্টার আনকন্ডিশনাল অফার লেটার দিছে। আমি এটা নিয়ে খুব টেন্স ছিলাম আসলে। যেটা হয় যে আমি আসলে ওই যে ইস্ট লন্ডন আমাকে রিজেক্ট করে দিছে, এটা আমি ইন্টারভিউর আগেই জানতে পারছি। তো এটা আসলে ডিপেন্ড করে, এক এক ইউনিভার্সিটির টাইমলাইন এক এক রকম। যেমন ওয়েস্টমিনস্টার থেকে আমার হচ্ছে অফার লেটার পাইতে 1 সপ্তাহ টাইম লাগছে,
যেখানে ম্যানচেস্টার থেকে আমার ইনিশিয়াল ডিসিশনটা জানতে আমার 3 মাস টাইম লাগছে। 8 to 12 উইকস ওরা নেয়। সো এটা আসলে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ভ্যারি করে। তবে ওই যে ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার সাথে ওই যে টাইমলাইনটা আছে জুলাই 14 এর মধ্যে, ওইটার আগে জাস্ট সিকিউর করলেই হবে। এর সাথে ইন্টারভিউ বা ইন্টারভিউ আগে হবে পরে হবে এটার কোনো সম্পর্ক নেই। অলরাইট, অলরাইট। আমাদের কাছে নিশাত আজাদ প্রশ্ন করেছেন যে চিভেনিং স্কলারশিপ কমপ্লিট করার পর কেউ যদি টিচিং প্রফেশন আসতে চায় এটা কি গ্রহণযোগ্য হবে কিনা, এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন ছিল যে ইউজুয়ালি চিভেনিং স্কলাররা দেশে এসে কি ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকে। আচ্ছা, কি ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকে আমি খুব গর্ব করে বলি, বিশ্বের প্রায় 4 থেকে 5টা দেশের বর্তমান প্রেসিডেন্ট তারা এক্স চিভনিং স্কল, এবং এর মধ্যে আফ্রিকার কয়েকটা দেশ আছে, ইউরোপের কয়েকটা দেশ আছে, তারা যেমন আছেন। আবার বাংলাদেশের প্রায় বড় বড় অনেক জায়গায় ডেইলি স্টার অর্থাৎ নিউজ মিডিয়া বা হচ্ছে ইউএন ইউনাইটেড নেশনস বা ইঞ্জিনিয়ারিং কোন একটা বড় কনসালটেন্সি ফার্ম বা হচ্ছে বিভিন্ন বড় বড় আইএনজিও, এইসব জায়গার লিডারশিপ টিম গুলোতে অর্থাৎ একেবারেই উপরের লেভেলে গেলে আপনি দেখবেন যে হয়তো একজন চিভনিং স্কলার আছেন। এবং একটা জিনিস আমি আমি নিজে আসলে এখনো জানি না যে আমি এসে কি ধরনের চাকরি পাবো বা করব। তো তবে বেসড অন মাই রিসার্চ আমি আসলে যখন অ্যাপ্লাই করি তার আগে গত বছর কারা কারা পাইছে, কে কি করে, এগুলো একটু সার্চ করছিলাম। তো মনে হয় না আসলে যে খুব একটা সমস্যা হওয়া উচিত। দেখা যাক কি হয়। তবে কি কি প্রফেশনে যাবেন, যেমন আমি তো অবশ্যই ডেভেলপমেন্ট প্র্যাকটিসই করব। কেউ যদি টিচার হন, যেমন আমাদের সাথে একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার আছেন আমাদেরই ইউনিভার্সিটির বড় ভাই, তো উনি হয়তো এসে ওই টিচিং প্রফেশনেই জয়েন করবেন, ওখানেই হয়তো কন্টিনিউ করবেন। এটা ডিপেন্ড করে এক একজনের উপরে, এটা আসলে এখন বলা যাচ্ছে না এভাবে। অলরাইট, অলরাইট। সো দিস ইজ লাইক আ ম্যাজিক ওয়ান্ড যে আমি চিভেনিং স্কলার, সো আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ওয়ার্ক আর কি। আচ্ছা, সো আরেকটা প্রশ্ন আর কি, এই প্রশ্নটা অনেক আমরা রেজিস্ট্রেশনের সময় পেয়েছি আর কি, বাট কেউ যদি শাওন ভাইয়ের কথাগুলো শুনে থাকে আর কি, হয়তো সে অলরেডি বুঝে গেছে যে আসলে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে কি কি কাজ করলে আর কি আসলে এই ধরনের স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করা যাবে। তারপরে যদি আপনার স্পেসিফিক ভাবে দু একটা পয়েন্ট বলার থাকে যে আসলে যারা আন্ডার গ্রেডে পড়ছে স্পেশালি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার তাদের জন্য যদি কোনো সাজেশন। আমি এখন যেটা বলবো সেটা হয়তো অনেকের পছন্দ হবে না, অনেকে হয়তো একটু অ্যারোগেন্ট মনে করবে, কিন্তু আসলে আমার মনে হয়েছে পার্সোনালি যে এটা আমাদের একটা প্রবলেম। ধরেন আপনি 16টা অর্গানাইজেশনের হয়ে কাজ করেন, এটা তো একটা প্রবলেম। আপনি আসলে কোন অর্গানাইজেশনে কোন টাইম দিতেছেন, কোন অর্গানাইজেশনে কি টাইপের ইম্প্যাক্ট আপনি ফেলতে পারতেছেন। আমার মনে হয় এগুলো আসলে একটু চিন্তা করা উচিত। আপনি যদি গ্রাসরুট লেভেলে একেবারে এই পথ শিশুদের নিয়ে কাজ করে এরকম একটা দুইটা অর্গানাইজেশনে কাজ করেন, আমার মনে হয় সেটাই ইনাফ। কিন্তু আপনি আসলে কি কাজ করতেছেন, সেটার ইম্প্যাক্ট, সেটার রেজাল্ট, সেগুলো আপনি ডকুমেন্ট করতে পারতেছেন কিনা, সেটা মাচ মোর ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যে ওই যে কোয়ান্টিটিটার চেয়ে কোয়ালিটিটাকে আসলে আহ, আমাদের প্রাধান্য দেওয়া উচিত। ওই যে আমি 26টা অর্গানাইজেশনের মেম্বার হওয়ার চেয়ে আমি একটা অর্গানাইজেশনের অর্গানাইজিং সেক্রেটারি, আমি কাজ করছি, আমার কাজের প্রমাণ আমার কাছে আছে, এগুলো এগুলো আমি চেঞ্জ করতে পারছি, এটাই আমার মনে হয় যে মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। এটা হয়তো অনেকে দ্বিমত পোষণ করবে, কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমি ইয়াং পিপলদের নিয়ে কাজ করতেছি, নিজেও একজন ইয়াং পিপল, আমার মনে হয় যে এইটা আসলে আমরা আসলে একটু কাইন্ড অফ ডিফোকাসড, আমরা অনেক কিছুতে ইনভলভ থাকি, কিন্তু একটু ফোকাসড হওয়া উচিত। আমার আসলে একটু ফিউচার প্ল্যানের দিকে তাকে একটু ফোকাসড হলে ভালো হয়। আমার মনে হয় যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন তাদের প্রতি আমার আসলে এই অ্যাডভাইস, একটু ফোকাসড হই, তাহলে মনে হয় একটু স্টেবিলিটি পাওয়া যাবে ইন দ্য ফিউচার। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইভেন আমরাও ফাইন্যান্সিয়াল স্টাডি অ্যাব্রোডে যেটা চেষ্টা করছি আর কি, আমাদের যেমন লাস্ট ইয়ার থেকে আমরা কাজ করা শুরু করেছি, এন্ড আমাদের টার্গেটটা হলো যে একটা তো থাকে যে হ্যাঁ প্রফিট মেকিং মডেল, বাট এট দ্য সেম টাইম আরেকটা হলো যে কিভাবে মানে ডেটা গুলোকে সবার জন্য সহজলভ্য করা যায়। আমাদের আপনি যেমন আজকের এই সেশনটাতে প্রায় এখানে 50-60 জন ছিল, আই এম শিওর যে ফেসবুকে অনেকে জয়েন করেছিল এবং হয়তো আরো কয়েক হাজার মানুষ দেখবে, তারা আসলে এই সেশন গুলো থেকে আর কি যে ডাটাটা এক্সট্রাক্ট করবে। প্লাস হচ্ছে এখানে যারা আমাদের প্রচুর ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে, সো আমরা ওই চেঞ্জটা মেক করার ট্রাই করছি। প্লাস এখানে যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে আর কি, তাদেরকেও আমি বলবো যে শাওন ভাই যে পয়েন্টটা মেনশন করলো যে একই সাথে আমি যখন কোনো অর্গানাইজেশনে আছি কিভাবে আমি চেঞ্জটা মেক করতেছি আমার কমিউনিটিতে,
দ্যাট ম্যাটার্স আসলে লিডারশিপ পজিশন বা হচ্ছে অথরিটির চেয়ে আর কি। তো আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে চলে এসেছি। শাওন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। আমরা আসলে এই সেশনটা ছিল স্কলারশিপের উপরে, আমাদের প্ল্যান আছে যে আমরা নেক্সট মান্থে হয়তো মেবি ইরাসমাস এর উপরে আসলে একটা সেশন অ্যারেঞ্জ করব। এন্ড আমাদের যে সিইও এন্ড ম্যানেজিং ডাইরেক্টর আরিফ ভাইয়া আছেন আর কি, তিনিও একজন ফর্মার ইরাসমাস স্কলার আর কি। সো আমরা আসলে এই ধরনের এন্ড আমরা আসলে অনেকগুলো সেশন নিয়ে আসবো। আমরা সবাইকে আসলে রিকোয়েস্ট করবো যে আমাদের সাথে থাকার জন্য। সো শাওন ভাই, এনি লাস্ট ওয়ার্ডস? এখানে আসলে অনেকে আছে, ফেসবুকে অনেকে দেখছে। ওকে, সো ফাইন্যান্সারকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবং আসলে হয় কি, যে আল্লাহর রহমতে একটা স্কলারশিপ পাইছি, তো অনেকেই বিভিন্ন ভাবে রিচ করার চেষ্টা করেন, মেসেঞ্জারে, লিঙ্কডইনে বা ফেসবুকে, ফোনে, হোয়াটসঅ্যাপে, যেভাবেই হোক। তো আসলে সীমাবদ্ধতার জায়গা থেকে হয়তো সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়াটা একটু কিছুটা কষ্টকর, কারণ আমাকেও একটা ডেডলাইনের মধ্যে বিভিন্ন কাজ শেষ করতে হয়। সো আমার মনে হয় যে যারা যারা এখানে ছিলেন তাদেরকে আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি তার সবটুকুই একেবারে ভেঙে বলার। আমার মনে হয় যে অনেকাংশেই অনেকের কনফিউশন দূর হয়েছে। আর ফাইন্যান্সারের জন্য আমার শুভকামনা রইল, এবং আমি আশা করব যে ফাইন্যান্সার তার জায়গা থেকে ইনফরমেশনটাকে অন্তত ওপেন করে দিবে প্রতিটা অ্যাসপিরেন্ট হায়ার স্টাডির স্টুডেন্টের জন্য, কারণ এই ইনফরমেশনটা আসলে অনেক প্রয়োজন সবার জন্য। সো আমি আশা করব যে ফাইন্যান্সার তাদের এই কাজগুলো সামনের দিনগুলোতে বজায় রাখবে। থ্যাংক ইউ। এন্ড আমাদের হিউজ একটা ডেটাবেস আমরা খুব শীঘ্রই সবার জন্য ওপেন করে দেবো। দ্যাটস আ সারপ্রাইজ, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে আমরা জানাতে পারবো। আর থ্যাংক ইউ এগেইন শাওন ভাইয়া, আসলে বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার জার্নি আর কি। ইউকে তে ইনশাআল্লাহ আপনার যাত্রা শুভ হোক, এবং ইনশাআল্লাহ 1 বছর পরে ফিরে আসার পর আমরা দেখবো যে আরো অনেক বড় একজন চেঞ্জ মেকার আমাদের দেশে তৈরি হয়েছে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ফাইয়াদ এশ রিসাল, আমি টিম লিড হিসেবে কাজ করছি ফাইন্যান্সিয়াল স্টাডি অ্যাপ্রুভে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি। ওকে, লাইভ এন্ডেড। ঠিক আছে রিশাল, থ্যাংক ইউ। আর খুব ভালো হোস্ট করছো, থ্যাংক ইউ, ভালো লাগছে। আর আমিও খুব লাকি যে কোনো টেকনিক্যাল ডিস্টারবেন্স হলো না শেষ পাশ। না ভাই, আমি নিজেও আসলে অনেক কিছু শিখেছি আর কি। এন্ড আরিফ ভাই আছেন, আরিফ ভাই যদি কোনো কমেন্টস থাকে বা। থ্যাংক ইউ সো মাচ রিশাল। আমি আসলে আনমিউট করলাম এটার জন্যই যে শাওনকে থ্যাংক ইউ জানানো, যে শাওন খুবই সুন্দর সেশন হয়েছে। আমার আসলে অফিসে আজকে ব্যস্ততা কম, সেজন্য আমি অফিসের কাজ করতে করতে আমি শুনছিলাম পাশে রেখে আর কি। সো আমি পুরাটা সেশনই শুনলাম, এবং ইট ওয়াজ ভেরি অর্গানাইজড এন্ড ইট ওয়াজ ভেরি ইনফরমেটিভ। এবং আমরা আসলে খুশি যে তোমার মতো একজনকে আমরা আনতে পেরেছি, যার কাছ থেকে আসলে এই চেভেনিং সম্পর্কে যারা পার্টিসিপেন্ট ছিল তারা ইন ডিটেলস অনেক কিছু জানতে পারলো। আমি নিজেও আসলে অনেক কিছু শিখেছি, কারণ আমি চেভেনিং সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। সো থ্যাংক ইউ সো মাচ আবারও শাওন তোমাকে। এন্ড আশা করছি আমরা ইনশাল্লাহ সামনে যখন আবার প্রোগ্রাম করব তখন ইনশাল্লাহ তোমাকে আবার আমরা আমাদের সাথে পাবো। সো আর তোমার জন্য অনেক শুভকামনা, তোমার মাস্টার্স এর যাত্রা শুভ হোক। আমি তো পাশের দেশে আছি আয়ারল্যান্ডে, সো কখনো আয়ারল্যান্ডে বেড়াতে আসলে তোমার দাওয়াত রইলো ভাইয়ের বাসাতে। ইনশাআল্লাহ, অবশ্যই ভাই, দোয়া করবেন। ওকে ভাইয়া, ভালো থেকো তাহলে। রিশাল, তোমার অ্যাঙ্করিং খুব ভালো ছিল। সো কুডোস টু দ্য হোল টিম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবার। জি, থ্যাংক ইউ এন্ড থ্যাঙ্কস সবাই যারা জয়েন করেছেন আর কি। সবার জন্য শুভকামনা, শাওন ভাইয়ের জন্য আর কি। আল্লাহ হাফেজ রিশাল তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি।